গত সপ্তাহে যেমন জানিয়েছেন, গত সপ্তাহের প্রথম ইমেলটা যেমন আপনাদের ভালো লাগেনি, তো আমি চেষ্টা করছি যে এই সপ্তাহে একটা ইমেল পড়তে, যে ইমেলটি আশা করছি আপনাদের ভালো লাগবে। শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। আমি জানি আপনি ভালো আছেন, তাই জিজ্ঞেস করলাম না। ভাই, কাহিনীটা খুব বেশি ভালো কিনা জানি না, তবে 100% সত্য যেটা আমার এক বন্ধুর সাথে ঘটেছে। এর আগে আমি অনেক গল্প দিয়েছি, তার মধ্যে একটা সিলেক্ট করেছেন। দয়া করে এটা সিলেক্ট করবেন, তাহলে খুশি হব। আমি মনির, যশোর থেকে। স্টুডিওতে আসা সম্ভব না, দয়া করে পড়ে শোনাবেন। যার সাথে ঘটেছে তার নাম বলা নিষেধ, তাই বলছি না। গল্প শুরু করছি। ঘটনাটা ঘটেছিল 2006 সালে। আমি থাকতাম রংপুর কোন একটা ক্যাম্পের কোয়ার্টারে। আমাদের কোয়ার্টারটা ছিল শেষের দিকের বিল্ডিংটায়, তাই তার পেছনে পাবলিক কবরস্থান ছিল অনেক বড়। কেউ কেউ বলে ওই বিল্ডিংটাও কবরের ওপর তোলা। 4 তলা বিল্ডিং গুলো ছিল, আর 4 তলায় আমি থাকতাম। এক রাতের ঘটনা। তখন রাত 10টা বাজে। আপু 12টায় আসবে বাসায়। বাইরে অনেক জোরে বাতাস হচ্ছিল। হঠাৎ দরজায় নক। খুললাম, কেউ ছিল না। এরপর আরো 3 বার একই রকম হয়েছে। এরপর কিছুক্ষণ পর মেজাজ খারাপ করে 5ম বার খুললাম। দেখি 2য় তলার আঙ্কেল, আন্টি আর তাদের পিচ্চি 2 ছেলে আমাকে বলছে ছাদে যাবা, অনেক বাতাস হচ্ছে। আমি বললাম, না আন্টি, আপনারা যান। তারা চলে গেলেন। এরপর আবার নক। ভাবলাম তারা এসছে, তাই খুলিনি। একটু পরে ছাদে অনেক নুপুর আর নাচের শব্দ, দৌড়াদৌড়ি। এক সময় থেমে গেল। হঠাৎ সেই শব্দ সিঁড়ি বেয়ে একটা আওয়াজ করে নিচের দিকে নামার আওয়াজ পাচ্ছি। শব্দটা দরজায় এসে নক করা শুরু করলো। ভয়ে সেন্সলেস হয়ে গেল। যখন জ্ঞান ফেরে তখন দেখি যে আমি রুমে, ডাক্তার পাশে বসা, গায়ে 105 ডিগ্রি জ্বর। আমি বললাম কি হয়েছে বলেই আবার সেন্স হারালাম। সকালে ওই আঙ্কেলকে জিজ্ঞেস করলাম। তারা বলল কাল রাতে তারা বাসাতেই ছিল না, সকালে এসেছে, বেড়াতে গিয়েছিল। তাহলে ওরা কারা? নাচছিলই বা কে? কি চেয়েছিল তারা? ঘটনাটা ঘটেছিল 2013 সালে। তখন ফ্যামিলি থাকতো বরিশালে গ্রামের বাড়িতে। বাড়িটার বর্ণনা এমন যে 2 তলা বাড়ি, বাড়ির আঙিনাটা একটু বড়। বাড়ির দক্ষিণ দিকে কিছু নারিকেল গাছ, পশ্চিম কোণায় একটা জাম গাছ। দূরত্ব 20 মিটার হবে। তীর পর্যন্ত যায়। ভাবছিলাম ওই দিক দিয়ে যাব, ভেবে ঘুরতেই দেখি আমার ঠিক সামনে বড় আলখেল্লা পড়া একটা 6 ফুটের বেশি লোক আমাকে বলছে, এই দিক দিয়ে যাওয়ার কথা ভাবছো? ভালো করে দেখো তো আশেপাশে কেউ আছে কিনা। এত সাহস পাও কোথায়? আসো, আমি গেট খুলে দিচ্ছি। বের হয়ে সিকিউরিটির জন্য পেছনের দিকে তাকালাম। দেখি প্রাচীরের ওপর দিকে তাকিয়ে তাকে দেখা যাচ্ছে এবং তার মুখে হাসি। বলে রাখি, প্রাচীর 12 ফুটের মতো লম্বা। ঘটনাটি খুব বেশি দিন আগের না, এই ঈদের 25-30 দিন আগে। একটা কাজ ছিল, তাই বাসায় আসতে ওই দিন রাত 2:30টার বেশি বেজে যায়। ঘটনাটা ঘটে আমাদের আবাসিক এলাকায় ঢোকার পর। আমাদের আবাসিক এলাকার মেইন গেট থেকে বাসায় আসতে 5 মিনিটের মতো লাগে। রিক্সা নাই, তাই হেঁটেই যাচ্ছিলাম। গেটে ঢুকতেই দারোয়ান জিজ্ঞেস করলো, স্যার এত দেরি করলেন যে? বললাম একটু কাজ ছিল। সে বলল, এত রাত্রে 13 নম্বর বাসার সামনে দিয়ে যাওয়া আসা কি ঠিক? আমি একটু ভয় পেলাম, তাও বললাম পারবো। রওনা দিলাম। 2 মিনিটের মধ্যেই 12 নম্বর বিল্ডিং এর সামনে চলে আসলাম। দেখি 2 কুকুর বসে আছে দুপাশে। আমি কুকুরকে ভয় পাই, তাই একটু দাঁড়ালাম। তারাও দাঁড়িয়ে আছে। যেই হাঁটা শুরু করলাম, তারাও একই দূরত্ব বজায় রেখে আমার সামনে হাঁটছে। মনে হচ্ছে ট্রেনিং দেয়া। পুরো রাস্তাটা এভাবেই আসলো। কেউ একবার ঘেউ শব্দও করেনি। অন্যান্য কুকুর তাদের দেখে ঘেউ ঘেউ করছে, তাদের মধ্যে সেটা নিয়েও কোনো প্রতিক্রিয়া নেই। মনে হচ্ছে তারা আমার বডিগার্ড। আমার বাসার গেটে ঠিক 2 মিটারের মতো দূরত্বে গিয়ে বসে পড়ল। আমি একটু অবাক হলাম। গেটে ঢুকবো, ঠিক তখনই পেছন থেকে বলল, আজ বেঁচে গেলি। এটা শুনে কয়েক সেকেন্ডে গেট খুলে পেছনে তাকালাম, দেখি কেউ নেই। ওই দিনও 105 ডিগ্রি জ্বর ছিল আমার। একটা বন্ধুর বার্থডে পার্টি থেকে আসছি আমি, কৌশিক, পুণ্য। রাত তখন 1টা বাজে। তখন আমি কাজীপাড়া থাকি। বন্ধুদের সাথে রিকশায় আসছি। 15-20 মিনিট পর হঠাৎ কৌশিক বলল, রিকশা দাঁড় করাও। ও নেমে মানিব্যাগ থেকে 20 টাকা বের করলো। একটু পেছনে গিয়ে টাকাটা রাস্তায় ফেলে দিল, এমন ভাবে দিল যেন কারো হাতে দিয়েছে। আসার পর বললাম যে কি ব্যাপার,
কাকে টাকাতে দিই। ও বলল, কি মানে কি হাতে নিয়ে ঘুরছো? দেখো না একটা ভিক্ষুক বসে আছে। এবার কি ঘুরছো, দেখছো না একটা ভিক্ষুক বসে আছে? আমরা তিনজনই অবাক হলাম। তখন পূর্ণ একটু মজা করে বলল, রাত 1টার সময় ভিক্ষুক? তারপর রিক্সাওয়ালা তাড়াতাড়ি বলেন যে মামা আমাদের যেতে হবে। ওরা যে যার বাসায় নেমে চলে গেল। লাস্টে আমি গেটের কাছে নেমে রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম কাহিনী কি। সে শুধু বলল, ওই মামা মজা করে ঠিক করে নাই, এর ফল ভোগ করতে হবে। তার ঠিক 2 দিন পর পূর্ণ সুইসাইড করলো। সুইসাইড করার মতো কোনো কারণ ছিল না। কৌশিক এবছর স্কলারশিপ নিয়ে আমেরিকা চলে যায়। আমরা কাজীপাড়া থেকে তার পরের মাসে বাসা চেঞ্জ করে ফেলি। ওই রাস্তা দিয়ে আর যেতে না হয় যেন। আমার এখনো মনে আছে ওখানে কেউ ছিল না। এর পরের ঘটনাটা 2013 সালে পটুয়াখালীতে। পটুয়াখালীতে খ্রিস্টানদের একটা গ্রেভইয়ার্ড আছে, অনেক বড়। সদর হাসপাতালে যেতে হলে এটার ভেতর দিয়ে যেতে হয়। রাস্তার দুপাশে অনেক গ্রেভইয়ার্ড। আমার ফুফাতো বোন হসপিটালে ছিল এবং তাকে দেখতে যাচ্ছিলাম। বাস স্ট্যান্ড থেকে রিক্সা নিয়ে যাচ্ছি, দেখলাম কফিনে একটা মরদেহ নিয়ে আসা হয়েছে। আমি এর আগে কখনো খ্রিস্টানদের কিভাবে দাফন করা হয় তা দেখিনি। তাই রিক্সা ছেড়ে দিয়ে নেমে পড়লাম, গিয়ে পুরো কাজটা দেখলাম। শেষ করে হসপিটালে রওনা দিলাম। রিক্সা একটু পর যাওয়ার পর রিক্সাওয়ালা বলল, বাবা লাশ দেখেছেন? আমি বললাম না। সে বলল, দেখবেন কিভাবে? সে বলল, এটা আত্মহত্যার লাশ। লাশগুলো রাতে তুলে লাশের গায়ে কাপড়গুলো নেওয়া হয়, তারপর 3টার দিকে আসলে দেখতে পারবেন। আমি বললাম, আপনি কিভাবে জানলেন? সে বলল, আমরা তাদের সাহায্য করি। আমি বললাম, কি করে এটা দিয়ে? বলল, ওই রাতেই এটা দিয়ে পাঞ্জাবি বানিয়ে পড়ে, তাহলে নাকি তারা একটা পাওয়ার পায়। আমি বেশি দূর এগোলাম না আলোচনাটা। হাসপাতালের নিচে নেমে গিয়ে ভাড়া দিলাম। চলে যাব এমন সময় বলে, কালকের মাঝেই আপনার বোন সুস্থ হয়ে যাবে, পরশু নিয়ে যেতে পারবেন বাসায়। আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম। সত্যি পরের দিন অসুস্থ। সেদিনও ছিল এমনই কোন একটা দিন। আমার এক্সামের আগে ক্লাস 9-এ পড়তাম। তখন এই টাইমটা আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, মসজিদে গিয়ে বাংলা কোরআন শরীফ পড়তাম, ফজরের নামাজ ও মসজিদে গিয়ে পড়তাম। সেদিন ভোরে নামাজের জন্য যাচ্ছি। কুয়াশা এত বেশি ছিল যে 1 হাত দূরেও কিছু দেখা যায় না, ভালো করে দেখা যায় না। মসজিদটা আমাদের বিল্ডিং থেকে 5 মিনিটের পথ। রওনা দিলাম। নিচে নামতেই দেখি এক হুজুর টাইপের কেউ একজন যাচ্ছে। কিছুক্ষণ পর আরেকজনকে পেলাম। শীতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, আর তাদের দেখলাম শুধু পাঞ্জাবি পরা নির্দ্বিধায় হেঁটে যাচ্ছে। পেছনে গিয়ে একটা কুকুর তাই ভয়ে একটু জোরে হেঁটে তাদের কাছাকাছি হাঁটছে। একজন জিজ্ঞেস করলো, বয়স কত তোমার? আমি বললাম 14 বছর। আমি তাদের হাত থেকে 1 হাত পেছনে ছিলাম। অপরজন বলল, সামনে আসো। দুজনের মাঝে এসে পড়লাম। হঠাৎ ঠান্ডা কোথাও উধাও হয়ে গেল, আর সুন্দর একটা পারফিউমের সেন্ট। পুরো মসজিদ পর্যন্ত এইভাবেই গেলাম। মসজিদের কাছে গিয়ে বলল, তুমি যাও, আমরা আসছি। আমি চলে গেলাম। নামাজে দাঁড়াবো তার আগে ভালো করে চারপাশে খেয়াল করলাম। ও দুটো লোক কোথাও নেই। তাহলে তারা নামাজ পড়তে আসেনি। দেখে তো মনে হচ্ছিল তারা মসজিদের দিকেই আসছে। এরকম বেশ কিছু ঘটনা আমাদের সাথে ঘটে যায়। যাই হোক, এবং আরো বেশ কিছু ঘটনা উনি এভাবে পাঠিয়েছেন, টুকরো টুকরো ঘটনা, যেগুলোর মধ্যে সবগুলো আমি পড়লাম না। আশা করছি যে এখন পর্যন্ত যে ঘটনাগুলো পড়লাম সেই ঘটনাগুলো কিছুটা হলেও আপনাদের ভালো লেগেছে। এবং লাস্টে একদম শেষে তিনি বলেছেন যে কেন তার সাথে এরকম হয়। আর তিনি 3-4টা মেল তার কোম্পানিতে প্রতিদিন করতে হয়। মেল করতে অনেক ঝামেলা, কম্পোজ করা ফাইল হারিয়ে যায়নি, কিন্তু মেইলটা আপনাকে করতে গিয়ে আমার 2বার কম্পোজ করতে গিয়ে হারিয়ে গেছে। কোনো কেন এরকম হচ্ছে আমি জানি না। যদি ফোনে কোনো সমস্যার কারণে হতো তাহলে সেফ থাকতো, কিন্তু সেফ তো দূরের কথা, কম্পোজের কোনো অস্তিত্বই খুঁজে পাই না আমি ফোনে। যাই হোক, এটা এরকম অনাকাঙ্ক্ষিত অনেক কিছুই তার সাথে ঘটছে না, এটা অন্য একটা ঘটনা ছিল। যাই হোক, আমার কাছে মনে হয় যে এই ঘটনাগুলো আপনার ভালোই লেগেছে, এবং আশা করছি যে আচ্ছা লাস্টের ঘটনা আমি পড়েই ফেলি, কারণ আর অল্প একটু আছে ঘটনাটি। তখন 3য় সেমিস্টারের শেষের দিকে আমার বাসায় থাকতাম। মিরপুরে ডুপ্লেক্স বাড়ি ছিল। আমি নিচতলায় থাকতাম। আমার রুমের বারান্দায় দাঁড়ালে মনে হতো আমি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছি। রাতের বেলা রুমের জানালা খোলা রাখলে মনে হতো চাঁদের আলোয় একটা খোলা জায়গায় বিছানা পেতে শুয়ে আছি। শুধু মাঝে মাঝে ডিস্টার্ব করতো আবাসিক এলাকার সিকিউরিটি গার্ড।
কিছুক্ষণ পর পর এসে সে বাঁশি বাজাতো। আমার বারান্দার উচ্চতা রাস্তা থেকে 16-17 ফিট হবে। একটা মানুষ রাস্তা দিয়ে হেঁটে গেলে দেখা যাওয়ার কথা না। সেদিন সম্ভবত ইনকোর্স এক্সামের জন্য আগের রাত ছিল এবং ল্যাপটপটা বের করে পিডিএফ গুলো দেখছিলাম। এমন সময় দেখি দুটো সিকিউরিটি গার্ড হেঁটে যাচ্ছে, তাদের গলা থেকে ওপর পর্যন্ত দেখা যাচ্ছে, এবং চোখের ভুল ভেবে ভালো করে দেখতে যাব এমন সময় তারা ঘুরে তাকালো। 20 সেকেন্ডের মতো তাকিয়ে থেকে তারা চলে গেল। তারপর কি ভেবে তারা চলে যায়। এরপর প্রতি সপ্তাহে একদিন বাসার সামনে তারা 2টার দিকে কোনো এক মহিলার কান্নার শব্দ পেতাম। আমাদের থাই গ্লাসের দাগ এবং ক্র্যাক এবং দাগ এবং শব্দ। আমার কথা হলো, সিকিউরিটি গার্ড কিভাবে 16-17 ফিট লম্বা হবে? পরে চেক করে দেখেছি এই হাইটের কোনো সিকিউরিটি গার্ড নেই। না, 16-17 ফিট তো হওয়া সম্ভবই না। তো এরকম অসংখ্য ঘটনা তিনি আমাদের পাঠিয়েছেন এবং আশা করছি যে আপনাদের ভালো লেগেছে। ভালো না লাগলেও সেটাও জানাবেন। এবং এই ছিল ঘটনা। পরবর্তীতে আবার নতুন ঘটনা নিয়ে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। এখন চলে যাচ্ছি সরাসরি আফনান ভাইয়ের কাছে। আমাদের ইমেল এসেছিল বেশ কিছু, তাকে আফনান ভাইকে আবার ইনভাইট করার জন্য। তো আমি ইনভাইট করেছিলাম এবং উনি সাড়া দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং হিয়ার। আশা করছি যে চমৎকার একটা ঘটনা উনি আজকে আপনাদের উপহার দেবেন। আসসালামু আলাইকুম লিসেনার্স, সবাইকে শুভেচ্ছা। আসলে রাসেল ভাই 2013 সাল থেকে তো রেডিও ফুর্তিতে আসছি। আসলে সবার কাছ থেকে এত ভালোবাসা পেয়েছি যে অনেক ব্যস্ততা থাকলেও মানে মনটা সবসময় চায় যে আসি। আর আপনি যখন আমাকে বলেছেন তখন আমি ছিলাম যশোরে। তারপরও আমার মনে হয় না যে আপনি এ পর্যন্ত একবার বলেছেন আমি না করেছি। যত কষ্টই হোক আমি ইনশাল্লাহ আসার চেষ্টা করেছি। এবারও তার ব্যতিক্রম হয়নি। তো ধন্যবাদ লিসেনার্স এবং রাসেল ভাইকে আমাকে ইনভাইট করার জন্য। আজকে এখন যে ঘটনাটি শেয়ার করব সেটা আমাদের রাজবাড়ির ঘটনা। তো রাসেল ভাই, আমরা সাধারণত বাজারগুলোতে দেখি যে অনেক সময় বাজার করার পর এই বাজারগুলো বয়ে নেয়ার জন্য কিছু লোক থাকে। ঢাকাতেও এটা দেখা যায় এবং মফস্বল শহরগুলোতেও মোটামুটি এটা দেখা যায় আর কি। অনেক সময় চাল বা অনেক ভারী কোনো জিনিস অনেক সময় কিছু কুলিরা বাড়ি পর্যন্ত এনে দিয়ে যান আর কি। তো এই প্রফেশনে থাকাই একজন ব্যক্তির সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা আমি আজকে শেয়ার করব। আচ্ছা। তো রাজবাড়ী বাজারে উনি সাধারণত চালের যেই বাজারটা ছিল, উনি ওইখানে যারা চাল কিনতেন, ওই দেখা যাচ্ছে যে 1 মণ 2 মণ বা 3 মণের বস্তা উনি অনেক সময় বহন করে নিয়ে যেতেন, অনেক দূরে তার বাড়িতে পৌঁছে দিতেন। তার বিনিময়ে উনি হালকা অল্প কিছু টাকা নিতেন আর কি। ওনার নাম ছিল নুরু মিয়া। আচ্ছা। তো যেই দিন ঘটনার সূত্রপাত, ওই দিনটা ছিল রাসেল ভাই ঠিক ওই রমজান মাস শুরু হওয়ার ঠিক দিনটা, যে চাঁদ উঠবে, আজকে থেকে তারাবি শুরু হবে, কাল থেকে ফার্স্ট রোজাটা শুরু হবে। আচ্ছা, ঠিক এমন একটা দিন, যেই দিন মোটামুটি সারা দিনই মানুষ বাজারে এসেছে, সারা মাসের পুরো রমজান মাসের বাজারটা করার চেষ্টা করেছে। ওই দিন ওনার কাজেরও প্রচুর প্রেসার ছিল। অনেকের বাড়িতে উনি বাজারটা বয়ে নিয়ে দিয়ে মোটামুটি কামাই রোজগারও বেশ ভালো ছিল। তো উনি রাসেল ভাই, ওনার পরিকল্পনা ছিল যে মাগরিবের নামাজের পরপরই উনি ওনার বাড়ির দিকে চলে যাবেন এবং চেষ্টা করবেন যে তারাবির নামাজটা উনি যেন প্রথম দিনই জামাতে পড়তে পারেন। আচ্ছা। এবং উনি অনেক শক্ত সমর্থ এবং খুব মানে শক্তিশালী একজন লোক ছিলেন, যেহেতু অনেক ভারী বোঝা উনি বহন করতেন। ওনার বাড়িটা ছিল রাজবাড়ী শহর থেকে মানে প্রায় 5-6 কিলোমিটার ভিতরে পাচুরিয়া নামক জায়গায়। আচ্ছা। আর পাচুরিয়া যে রেল স্টেশনটা, এটা রাজবাড়ী শহর থেকে একদম সোজা হেঁটে যাওয়া যায়, তাহলে ঘন্টাখানেক সময় লাগে আর কি ওখানে পৌঁছতে। তো উনি প্রতিদিন ওই রেল স্টেশন থেকে রাতের বেলা বা সন্ধ্যার বেলা উনি হেঁটেই বাড়িতে চলে যেতেন। রাসেল ভাই, ওই হেঁটে যাওয়ার পথে ঠিক রাজবাড়ী মানে ওই স্টেশন থেকে বেশ আধা কিলোমিটার দূরে যাওয়ার পথে একটি জায়গা পড়ে, এটার নাম হচ্ছে লোকোশেড নামক একটা জায়গা। আর লোকোশেড নামক জায়গাটা সম্পর্কিত রাসেল ভাই আগে আমি একাধিকবার স্টোরি বলেছি। ওই জায়গাটা খুবই হন্টেড একটা জায়গা। তো আজকে নিয়ে হয়তো আমার 4 বা 5 নাম্বার স্টোরি ঠিক ওই জায়গা কেন্দ্রিক একটা আর কি। তো উনি রাসেল ভাই যখন বাজার থেকে বের হচ্ছিলেন ওই দিন, তো হঠাৎ করে দেখলেন একটু বেটে আকৃতির একজন লোক একটা চালের বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে। তো বলতেছে যে, ভাই আমার এই বস্তাটা আপনি একটু পৌঁছে দেবেন। তো উনি বলতেছে কোথায়? বলে যে লোকোশেডে আমার বাড়ি। আচ্ছা। তখন উনি চিন্তা করেন আমি তো ওই দিক দিয়ে হেঁটে যাব, তো আমি যদি বস্তাটা নিয়ে ওনার ওখানে নামিয়ে দিতে পেতে, তাহলে তো আমার বাড়ি যাওয়ার পথে আমার একটা কাজ। হাঁটা শুরু করলেন। তো রাসেল ভাই ঠিক লোকোশেডের কাছাকাছি যখন চলে আসছে, আসার পর হঠাৎ উনি ফিল করলেন যে উনার ওই বস্তাটা অনেক ভারী মনে হচ্ছে ওনার কাছে।
উনি কিন্তু রাসেল ভাই এই 3 মণ 4 মণের বস্তা উনি বহন করেন, ওনার অনায়াসে বহন করতে পারেন, কিন্তু মাত্র 40 কেজি ওজনের চালের বস্তা এটা ওনার কাছে অনেক ভারী মনে হচ্ছে হঠাৎ। আচ্ছা, এবং হঠাৎ করে। উনি বুঝতে পারলেন না, উনি মনে করেন হয়তো সারাদিনে অনেক পরিশ্রম গেছে, এটা মনে হতেই পারে, হঠাৎ করে ভারী হয়ে যেতেই পারে, কারণ শরীরের অবস্থা সবসময় একরকম থাকে না। কিন্তু উনি রাসেল ভাই আর একটা জিনিস মানে ওনার দৃষ্টিগোচর হলো, সেটা হচ্ছে যে ওনার সামনে 4টা পা দুলছে। আমরা রাসেল আচ্ছা। ভাই চেয়ারে বসে থাকলে যেমন ওই আমরা যেমন পা ঝুলিয়ে রাখি, হুম, হুম, তো হুম। মনে হচ্ছে ওনার মাথার উপর বস্তায় 2জন লোক বসা এবং এবং 4টা সামনে পা, দিয়ে পা হ্যাঁ, ঝুলছে, পা কি ঝুলছে। ভয়ঙ্কর ব্যাপার। তো উনি খেয়াল করলেন যে এই পাটা ঠিক মানে বাচ্চাদের মানে ছোট ছোট পা, কিন্তু হুম, পাগুলো বেশ মোটা, ওই যে বামনদের পা যেরকম হয় বা বেটে হুম, খুব হুম। বেটে জি, আকৃতির লোকদের যেরকম জি। পা হয় ওরকম পা উনি করলেন। এবং উপর থেকে উনি ফিল করছিলেন যে কে যে উপরে বসে কে যেন কথাও বলছে। আচ্ছা। তো উনি খুব রাগ হলো ওনার, যে এত কষ্ট করে নিয়ে যাচ্ছি, হঠাৎ করে এই এই জিনিসটা আসলো কোত্থেকে। আর উনি সাহসী লোক ছিলেন, উনি 7-5 না ভেবে উনি এক হাত দিয়ে একটা পা খপ করে ধরলেন, আচ্ছা। ধরে এক টান দিয়ে উপর থেকে নিচে ফেলে দিলেন। ফেলে দেওয়ার সাথে সাথে উনি দেখলেন ওটা একটা মহিলা বামন, এবং পড়ার সাথে সাথে সে একটা তার স্বরে একটা চিৎকার করে উঠলো, মানে খুব সে ব্যথা পেয়েছে আর কি। হুম, হুম। এবং উপর থেকে আর একটা বামন লাফ দিয়ে নিচে পড়লো, তাকে আবার টেনে ধরে তুললো, টেনে ধরে তুলে ওরা 2জন দৌড় দিয়ে চলে যাচ্ছে। এবং আচ্ছা। যাওয়ার সময় একবার একটু ঘুরে তাকালো, খুব রাগী চোখে ঘুরে তাকায়, এবং তারপর আবার ওরা মানে অদৃশ্য হয়ে যায় অন্ধকারের মধ্যে। তখন উনি যেহেতু মানে এরকম প্যারানর্মাল বিষয় রাত্রেবেলা আসা যাওয়া করেন, টুকিটাকি বিষয় উনি অনেক সময় দেখেছেন, তো উনি এগুলোতে কোনো ভয় টয় পান না আর কি। উনি যথারীতি রাসেল ভাই যে বস্তাটা যাকে দিয়ে যাবেন, হুম, হুম। তো দেখলো যে হ্যাঁ ঠিক আছে, ওই ওই লোক বাড়ি ওখানে আছে, উনি বস্তাটা পৌঁছে দিয়ে উনি রাসেল ভাই বাড়িতে চলে যান। তো বাড়িতে পৌঁছানোর সাথে সাথে রাসেল ভাই একটা মানে খুবই একটা করুণ একটা সিচুয়েশনের উনি সম্মুখীন হয়। দেখেন যে ওনার 5 বছর বয়সী একটা ছেলে, হুম। সে মানে মাত্র ঘন্টা খানেক হলো খাটের উপর থেকে শুধু নিচে পড়ে গেছে, হয়তো 2 হাত উঁচু খাট, আচ্ছা। নিচে পড়ার সাথে সাথে ওনার ওই ওখানে উপস্থিত যারা ছিলেন আর কি, তাদের ভাষণ যে পড়ার সাথে সাথে তার সন্তানটা মারা যায়। অথচ আচ্ছা। 5 বছর বয়সী একটা সন্তান 2 হাত উপর থেকে নিচে পড়ে যাবে, তার কিন্তু মারা যাওয়ার কথা নয়। হুম, হুম। তো বাড়িতে মানে একদম শোকের রোল পড়ে যায়, যথারীতি তাকে দাফন করা হয়। তো বাড়ির লোকজন রাসেল ভাই কিছুই বুঝতে পারে নাই, কিন্তু উনি কিছুটা ফিল করলেন হুম, হুম। যে কিছু একটা তার সাথে ঘটছে। তো রাসেল ভাই যখন এই ঘটনাটি হয়ে গেল, তখন 3-4 দিন উনি ওনার সাথে আর অন্য কোনো ধরনের কোনো ঘটনা ঘটেনি। কিন্তু 3-4 দিন পরে উনি যখন ওই যথারীতি প্রতিদিনের মতো ঠিক ওই লোকোশেড পার হয়ে উনার বাড়িতে যাচ্ছিলেন রাতের বেলা, তখন ওই যে 2টা বামন রাসেল ভাই হুম, হুম। যেটা দেখেছিলেন, দেখে যে এই দুইটা বামন ওনার পিছু নিয়েছে। আচ্ছা। তো তখন ওনার প্রফেশনের উপর একটা মারাত্মক আঘাত আসলো, সেটা হলো উনি যেহেতু এই মালামাল টানাটানি করাটাই এটা ওনার প্রফেশন ছিল। তো উনি রাসেল ভাই যেটা খেয়াল করলেন সেটা হলো উনি যখনই ওনার মাথায় কোনো বোঝা উনি উঠান, হুম, হুম। উনি আর সেটা টানতে পারেন না। মনে হচ্ছে সেটা অনেক ভারী, ওনার পক্ষে সেটা টানা সম্ভব নয়। কিন্তু উনি একজন প্রফেশনাল, হ্যাঁ, এরকম হওয়ার কথা না। প্রফেশনাল, হুম, এটা তার প্রফেশন। হুম। তো উনি যদি 10 কেজি ওজনও যদি উনি মাথায় নেন, তারপরেও সেটা তার কাছে ভারী মনে হয়, মানে কিছুতেই সেটা টানতে পারেন না। এবং উনি যখন এটা টানতে পারছিলেন না, স্বাভাবিকভাবেই কিন্তু মানে উনি এটা যেহেতু এটাই উনার ইনকামের একটা সোর্স, মানে প্রধান সোর্স, উনি কিন্তু ইনকাম আর করতে পারছিলেন না, কারণ মালামাল যখন পৌঁছে দিতে পারছে না, তার ইনকামও ছিল না। তার পরিবারের অবস্থা কিন্তু খুব শোচনীয় পর্যায়ে পড়ে যায় আর্থিক দিক দিয়ে। আচ্ছা। এখন এদিকে কি হয় রাসেল ভাই, ওনার 4 বছর বয়সী আর একটা মানে কন্যা সন্তান ছিল। হুম, হুম। এই সন্তান কোনো কারণ ছাড়াই সকালবেলা দেখে যে তার স্ত্রী এবং উনি দেখে যে সে মৃত, আচ্ছা। এবং ওই কন্যা সন্তানের গলায় মানে স্পষ্টভাবে খুব বড় বড় হাতের মোটা আঙ্গুলের গলায় মানে তার মানে গলার উপর হাতের ছাপ পাওয়া যায়, মনে হয় যে কি যেন টিপে ধরে ওই সন্তানকে মেরে ফেলেছে। আচ্ছা। তো এইরকম রাসেল ভাই ওনার এরপরে যেটা হয়, ওনার 2টা সন্তানই মারা যান। এরপর থেকে ওনার স্ত্রী যখনই সন্তান সম্ভব হতো, তখনই মানে ওনার কোনো জীবিত সন্তান আর হতো না, যে সন্তানই ভবিষ্যতে সেটা ছিল মৃত।
ওকে। তো ওনার কোনো সন্তান উনি জীবিত করতে পারছিলেন না। তো আর এমনি চলাফেরার পথে এই দুটো বামনের এই উৎপাত এটা খুব কমন ব্যাপার হয়ে গেছিল। আচ্ছা। তখন উনি রাসেল ভাই এই যখন এটা উনি প্রফেশনটাও হুমকির মুখে পড়েছে, তখন উনি একজন স্বনামধন্য একজন আলেমের হন, শরণাপন্ন হন। রাজবাড়ির ঠিক গোয়ালন্দতে একটা মাদ্রাসা আছে, নামকরা মাদ্রাসা, ওখানে একজন মুফতি সাহেব ছিলেন ওই সময় আর কি, এখন উনি নাই। তো ওনার কাছে শরণাপন্ন হন, তখন উনি খুব পরহেজগার লোক ছিলেন। তো উনি বললেন যে ঠিক আছে আমি দেখি এটা কিভাবে কি করা যায়। তখন উনি ওই দুষ্টু প্রকৃতির ওই যে দুটো জিন ওটাকে হাজির করেন। আচ্ছা। তখন হাজির করার পর উনি তাদের সাথে কথা বলেন। কথা বলার পর রাসেল ভাই যেটা জানা যায়, তো ওরা ওই হুজুরকে বলে যে ওই যে দুটো বামন ছিল ওরা হলো হাজবেন্ড ওয়াইফ ছিল। বলে যে ওরা যখন ওদিক দিয়ে যাচ্ছিল তখন তার স্ত্রীর ইচ্ছা করছিল যে ওই একটু চালের বস্তার উপর বসবে, কিন্তু যখন ওই লোকটি ওই নুরু মিয়া উনি যখন টান দিয়ে ওনার স্ত্রীকে ফেলে দেন, মানে ওই জিনদের ভাষ্য অনুযায়ী তার আবার স্ত্রীর ছিল সন্তান সম্ভব, এবং তার স্ত্রীর সন্তানটা নষ্ট হয়ে যায়, যার কারণে এরা প্রতিশোধ হিসাবে তার মানে জীবিত সন্তানদেরকে তো হত্যা করেছেই, ওরা কোনো সন্তানকে বাঁচতে দেবে না, তাদের ভাষ্য হলো এটা। এবং এটা হচ্ছে ওখানকার খুব প্রচলিত একটা ঘটনা। তো তারপরে রাসেল ভাই উনি এটা সমাধান করে দেন আর কি, মোটামুটি এটা সমাধান হয়ে যায়। রাসেল ভাই নুরু মিয়া কিন্তু পরবর্তী প্রফেশনেও আস্তে আস্তে আবার স্বাভাবিকভাবে ফিরে আসেন। উনি অনেকদিন জীবিত ছিলেন, এমনকি আমাদের বাসাও একবার চালের বস্তা নিয়ে উনি আসছিলেন, আমার মনে আছে। তো এই ঘটনাটা আমাদের ওখানে অনেক প্রচলিত একটা ঘটনা। যে জায়গাটার কথা রাসেল ভাই বললাম, যে এই যে লোকসেটের যে জায়গাটা, এখানে অনেকেই মানে আমাদের রাজবাড়িতে এমন কেউ নাই, বা আমাদের রাজবাড়ির বাইরেও এমন কেউ নাই যে ওই জায়গাটা সম্পর্কে মানে একটা ভয়ঙ্কর ধারণা নাই, এমন কাউকে খুঁজে পাওয়া যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমি প্রথম যে ঘটনাটা শুনলাম আমরা, সেই প্রথম ঘটনার কথা যদি আমরা চিন্তা করি, যে ঘটনাটার অনেকগুলো ঘটনা তিনি পাঠিয়েছেন, তার মধ্যে একটা অদ্ভুত টাইপের ঘটনা লিখেছে যে আপনি আপনার মাথার কাছে জানালায় বা আপনার পায়ের কাছে জানালায় বা আপনার ঘরের যে কোনো একটি জানালায় যদি হঠাৎ করে রাতের বেলায় ঘুম থেকে উঠে দেখেন যে কেউ দাঁড়িয়ে আছে এবং তার গা দিয়ে খুব ঠান্ডা একটা বাতাস আসছে এই গরমের দিনেও, আপনার কেমন লাগবে। এবং এই ঘটনাটি ভিজুয়ালাইজ করেন একটু, যে আফরান ভাই যেটা বললেন যে একজন মানুষ চালের বস্তা নিয়ে হাঁটছিল, হঠাৎ করে দেখতে পেল তার চোখের সামনে ছোট বাচ্চার পা দুলছে। ঘটনাগুলো খুব স্বাভাবিক মনে হতে পারে, অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা রেগুলার ভূত ফিল্মে শোনার কারণে, কিন্তু ঘটনাগুলো যথেষ্ট অস্বাভাবিক, কিন্তু এটা আপনি অস্বীকার করতে পারবেন না। আফরা ইবনাত আমাদের লিখছেন কাতারের স্টোরিটা ইন্টারেস্টিং ছিল। আমাদের মার্জিয়া জাহান লিখেছেন তিনি ঢাকা থেকে শুনছেন। আমাদের সাথে আছেন জোমাদ্দার মেহেদি শামীম, শুনছেন তিনি। আমাদের সাথে আছেন রাফি সোহান, এবং আমাদের সঙ্গে তানভীরুল হক নিবিড় আছেন। গত এপিসোডে তাদের মেসেজ পড়া হয়েছিল। আমাদেরকে দেখতে পাচ্ছি যে আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে জয়, বাড্ডা থেকে শুনছেন তিনি। রামপাল থেকে শুনছেন মুজাহিদুল ইসলাম। আমাদের এছাড়াও ভূত এফএমের সাথে আছেন এমডি আলিম, আতিকুর রহমান আতিক আছেন, ফার্স্ট স্টোরিটা ভালো লেগেছে তার কাছে। নোয়াখালী মাইজদি থেকে শুনছেন হৃদয় খান হৃদয়, বাহরাইন থেকে শুনছেন আসিফ হাওলাদার। এছাড়াও প্রসেনজিৎ শর্মা আছেন আমাদের সঙ্গে, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি সাব্বির আহমেদ আকাশ। আজকের ঘটনাগুলো তার কাছে ভয়ঙ্কর লাগছে। আলভি হাসান তারিক আছেন আমাদের সঙ্গে আছেন মেহেদি হাসান খান। এছাড়া আছেন এমডি আকাশ, আহমেদ ইমতিয়াজ অভি আছেন ধানমন্ডি থেকে, আছেন কাফি। আমাদের সাথে ইমেলটা ভালো ছিল লিখেছেন। আমার সঙ্গে আছেন এই মুহূর্তে এমডি শুভ, তিনি লিখেছেন ভয় পেতে চাই। জহিরুল ইসলাম লিখেছেন ভয় লাগে না। নাবিল সম্রাট লিখেছেন ভাইয়া ফার্স্ট ইমেলটা মজার ছিল। কুয়েত থেকে আশরাফুল মাহমুদ অ্যাশ আমাদের শুনছেন অ্যাপ দিয়ে। এছাড়াও আমার সঙ্গে আছেন রাজশাহী থেকে ফাহিম, আমার সঙ্গে আছেন তানভীর, মিরপুর থেকে শুনছেন তিনি। ফারহা রহমান আছেন আমার সঙ্গে, লালবাগ থেকে তিনি শুনছেন। এছাড়াও আমার সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি হামদান বিশ্বাস সহ আরো অনেকে ভূত এফএমের পেজে, রেডিও ফুর্তির পেজে ঠিক একইভাবে আলমগীর আহমেদ আছেন এমডি আলামিন ইসলাম। এছাড়াও অস্থির রাব্বি আছেন আমার সঙ্গে আছেন এস এ শুভ সেই। এছাড়াও আছেন নিস্তব্ধতা নীরবতা, পারভেজ আহমেদ আরিফ আছেন আমার সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সবুজ। এছাড়াও রেজওয়ান আহমেদ তামিম আছেন আমার সঙ্গে, আহমেদ সাজ্জাদ আছেন আমার সঙ্গে। এছাড়াও আছেন দেখতে পাচ্ছি জুয়েল, আছেন আজমাইন
আমার সঙ্গে আছেন আফ্রিদি তুহিন, এছাড়াও আছেন সৌরভ বিশ্বাস, সিলেট থেকে শুনছেন অধরা নীর আছেন আমার সঙ্গে, এমডি জাকির হোসেন আমার সঙ্গে আছেন দেখতে পাচ্ছি পাবনা চাটমোহর থেকে শুনছেন রতুন আহমেদ, এছাড়াও আছেন এমডি সাজিদ আছেন আমার সঙ্গে দেখতে পাচ্ছি, আর কে ইসলাম সহ আরো অনেকে দোহার থেকে শুনছেন আমার সঙ্গে আছেন আরো অনেকেই। তো যারা শুনছেন এবং আমাদের সঙ্গে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। একটা ছোট্ট বিরতিতে যাবো, বিরতির পরে আবারও ফিরে আসবো, নতুন একজন অতিথি আছে তার কাছ থেকে একটা ঘটনা শুনবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড ফর রেডিও ফুর্তি এফএম এন্ড ডু ফুর্তি। Face it, Radio Mani Turkey, Mood FM, the night comes alive with Gramming Force. Yes, the night comes alive with গ্রামীণ ফোন। যারা ফেসবুক পেজে আছেন, আমাদের যে ছবিটা আছে সেখানে দেখতে পারেন আমাদের গেস্টের ছবি দেওয়া আছে ভূত এফএম এর পেজে, এবং রেডিও ফুর্তির পেজেও আমাদের একটা পোস্ট আছে। সেই পোস্টের নিচে লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন, আরো বেশি মানুষকে জানাতে পারেন, ইনভাইট করতে পারেন আপনার ফ্রেন্ডদের এই পেজে জয়েন করার জন্য। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের তৃতীয় স্টোরিতে, এবং সেটি হচ্ছে আমাদের একেবারেই নতুন একজন লিসনার আজকে আমাদের অতিথি হয়ে এসেছেন। তিনি আপনাদের ঘটনাটা শোনাবেন। আপনার নামটা একটু প্লিজ বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, লিসেনার্স, আমার নাম হচ্ছে আরিয়ান, মালিবাগ থেকে এসেছি। চলে যাই ঘটনায়। এই ঘটনাটা আসলে হচ্ছে লাস্ট রিসেন্ট মান্থস ধরে। তো আমাদের যে গ্রাম নরসিংদী আকানগর, এখানে আমার বাবা একটা হিন্দু জায়গা কিনেছিলেন। হিন্দু জায়গাটা কিনার মানে যে ওনার সে পাশেই থাকছেন। আচ্ছা। তো আমাদের যে জায়গাটা অ্যারাউন্ড 3.5 বিঘা, এটা চারদিক দিয়ে বাবা বাউন্ডারি দিয়ে দিচ্ছে। তো 3 দিক দিয়ে বাউন্ডারির উপরে কাচের এবং যে লম্বা লম্বা নেইলস গুলো থাকে এগুলো লাগানো ছিল, জানি চোট না আসতে পারে। তো লাস্ট রিসেন্ট মান্থসে যখন আমাদের গ্রামের বাড়ি একটা ডুপ্লেক্স বানানো হচ্ছিল, তো অনেক মানুষই আমাদের যে কন্ট্রাক্টর গুলো ছিল তাতে ভয় পাই গিয়েছে যে এখানে অনেক মানুষ পুরানো হয়েছে, তারপর একটা মেয়ে সুসাইড করছে, কিন্তু এটার যে সত্যি হয়েছে এটার কোনো এভিডেন্স ছিল না। একটা যে মেয়ে সুসাইড করেছে এটা সত্যি কথা, সবাই জানে। হ্যাঁ। তো মানে পাশের যে জায়গাটা ছিল ওনারটা, আগের ওনার হিন্দু, তার বাসায় হয়েছিল। তো লাস্ট ফিউ মান্থসে আমাদের নতুন একটা কন্ট্রাক্টর, সে আবার অনেক সাহসী, নাম ছিল হোসেন। তো লাস্ট কয়েকদিন ধরে সে মানে একদম ডিরেক্ট যে হিন্দু লোকটা ছিল তার কাছ থেকেই শুনতে পাচ্ছে যে মেয়েটি সুসাইড করেছে সে মাঝে মাঝে ঘুরে বেড়ায় ওই জায়গাটায়। আচ্ছা। তো যখন এটা শুনেছে তার ভয়টা লাগে নাই, কারণ সে অনেক জায়গায় ছিল বাড়ি বানানোর সময়। তো এই একদিন রাত্রে সে বাইরে দাঁড়িয়ে ছিল, স্মোক করছে। তো স্মোক করার কারণে সে দেখলো যে যেখান দিয়ে কাচের টুকরা, মানে ওয়ালের উপরে কাচের টুকরা এবং নেলস লাগানো, এখানে একটা মেয়ে সাদা কাপড়, সালোয়ার কামিজ, কিন্তু সাদা সালোয়ার কামিজ পরে হাঁটছে, লম্বা গলার মধ্যে লম্বা একটা ওড়না একদম নিচে পড়ে যাচ্ছে, মাটির সাথে লেগে যাচ্ছে, এত বড় ওড়না, সে হেঁটে যাচ্ছে। এটা কিন্তু যে কন্ট্রাক্টর হোসেন সে ঠিক মতো ক্লিয়ারলি দেখতে পাচ্ছে, কিন্তু মেয়েটা যে আমাদের ল্যান্ডের দিকে আসবে এটা করছে না, সে বাউন্ডারির উপর দিয়ে হাঁটছে এবং ওখানে আয়রন নেলস আছে, কাঁচ লাগানো আছে। আচ্ছা। তো সে প্রথমে মনে করলো যে এটা তার চোখে ভুল, মিস্টেক মনে করে, কারণ রাত্রেবেলা হতেই পারে। আর এবং যেহেতু ভয় দেখানো হয়েছে তাকে, এটা মাথায় চলতেই পারে যে এরকম কেউ হাঁটছে। কিন্তু যেহেতু অ্যারাউন্ড 1-2 উইকস এরকম হয়েছে, একদম রাত্রেবেলা 1টা থেকে 3টা পর্যন্ত, এবং সে বলতে গেলে সারা রাতেই জেগে থাকতো, সকালবেলা একটু রেস্ট করতো। তো একটা সময় তিনি চিন্তা করলো যে না, এটা হবে না, কারণ লাস্ট 1-2 উইক ধরে আমি ঘুমাতে পারছি না এই ভয়ঙ্কর জিনিস দেখে। ইভেন দো সে অনেক ব্রেভ ছিল, সাহসী ছিল, তারও ভয় লাগতে শুরু করছিল। আচ্ছা। তো একদিন সে হাতে সিগারেট নিয়ে যখন মেয়েটা হাঁটছিল তখনই চলে গেল ওইখানে ফলো করার জন্য। আমাদের যে জায়গাটা
ওটার পিছনে একটা কাইন্ড অফ থাকে না মাছ রাখার জন্য আর্টিফিশিয়াল কেটে রাখা জায়গা, যেখানে মাছটা চাষ করবে, ওইখানে মানে পুকুরের মতো আর কি। পুকুরের মতো, বাট এখানে মনে করেন পুরা আর্টিফিশিয়াল দিয়ে করতো। তো ওই হিন্দু লোকটাই এখানে মাছ চাষ করতো। তো ওইখানে গেল সিগারেট হাতে, কিন্তু হঠাৎ সিগারেটটা নিভে গেল, একাই নিভে গেল। তো তার মাথায় এটা আসলো যে ম্যাচ দিয়ে আবার জ্বালিয়ে নি, কারণ একটা থাকে না যে মানে ভয়ঙ্কর জিনিসকে, সিগারেট একটা যেমন আগুনের জিনিস, তো ভয় না লাগার একটা কথা। তো সে যখন গেল ওইখানে, দেখছে মেয়েটা পুকুর উপরে মাঝখান দিয়ে হাঁটলো। তখন পর্যন্ত ঠিকই ছিল, তার ভয় লাগছে যে মেয়েটা হাঁটতেছে কেমনি, হঠাৎ দেখলো নাই, উইচ ইজ কিন্তু নর্মাল কথা, ভয়ঙ্কর কিছু হলে এরকম হয়। হঠাৎ দেখতেছে মাছ, মিডিয়াম সাইজের মাছ এক একটা পানির থেকে উঠে আসতেছে একা একা। মনে হচ্ছে যে শূন্যতায় ভাসছে, মাছগুলো উঠে আসছে। এর মাঝখানে একটা বিভৎস ধরনের মাছ দেখলো, মনে করেন যেগুলো একদম শুটকি মাছের মতো, বাট জ্যান্ত এরকম। তো ওইটা দেখে সে পিছন দিক দিয়ে আবার দৌড় দিয়ে এসে পড়লো, এসে সুরা টুরা করে ঘুমিয়ে গেল। আর নেক্সট কয়েকদিন এরকম কিছু হয় নাই, বাট একদিন ফিল করতে পারলো যে তিনি যে চাদরের উপরে শুচ্ছেন, চাদরটা কেউ উঠে তুলে নিচ্ছে। আচ্ছা, তুলে একাই তুলে নিচ্ছে। তো অনেকবারই মনে করলো যে এটা কার, ওই যে ছোটটা তো লেবার অথবা মিস্ত্রি যারা ছিল ওরা হয়তো করছে। বাট অনেকবার তাদের উপরে যে গালি টালি দিল, বললো যে তোরা কেন করছো নাকি, অনেক মানুষকে তাদের বাসায় ফেরত পাঠিয়ে দিল। অনেক মানুষকে ফেরত করে অন্য মানুষ এনেছে কাজের জন্য, কারণ ফাজলামি করার জন্য, কিন্তু ওরা কেউই করেনি। তার মানে শুলে মনে হয় যে চাদরটা আস্তে আস্তে উঠে যাচ্ছে। একদিন হঠাৎ ম্যাজিক কার্পেট, মানে আলাদিনে যেটা আমরা দেখেছি, এরকম একটা ঘটনা তার সাথে পেয়ে গেল। সে রাত্রে পানি খেয়ে ওয়াশরুম থেকে এসে পড়লো, শোয়ার প্রস্তুতি নিচ্ছে, হঠাৎ তার ঘুম লাগলো, শুয়ে পড়লো। তো ঝিমাচ্ছে, শুয়ে ঝিমাচ্ছে, হঠাৎ করে মনে হলো কি যে পুরো জায়গাটাই শূন্য হয়ে গেছে, আর সে লেভিটেট করতেছে, ফ্লোট করতেছে। তার ভয়ের চোটে সে বেহুশ হয়ে গেল। পরের দিন সবাই যখন আসলো, তখন বললো যে আমার সাথে এই ঘটনা হয়েছে। আজ পর্যন্ত আমার বাবাকে কেউ বলেনি কিছু, কারণ আমি জানি, আই অ্যাকচুয়ালি বিলিভ ইন দিস। এই ছিল ঘটনা। আর হ্যাঁ, চিন্তা করছি যে 4টা হুজুর দিয়ে, এটা তো হইতেই পারে একটা পুরোনো একটা জায়গা, এটা একটা জঙ্গল ছিল, তারপর আমার বাবা ইনিশিয়েটিভ নিয়ে জায়গাটাকে পুরো ক্লিন করেছে। ইনশাল্লাহ কিছু হবে না। ইনশাল্লাহ আমরা চলে যাব আফরান ভাইয়ের সাথে, কোনো কথা হবে না, সরাসরি ঘটনায় চলে যাব। আমাদের আরো অনেক অতিথি আছেন, চলে যাই সেকেন্ড ঘটনায় এবং তারপরে আবারও ফিরে আসবো। আশা করছি সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম লিসেনার্স। ভাই, এখন যে ঘটনাটি আমি বলবো সেটা আমাদের রাজবাড়ির ঠিক বেসিক শিল্পনগরী বর্তমান যেটা আছে সেইখানকার একটা ঘটনা। আচ্ছা, তো আগে বেসিক শিল্পনগরীটা ছিল না। বেসিক্যালি 80-র দশকে প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা থাকার সময় ওখানে একটা হেলিপ্যাড নির্মিত হয়েছিল, যেটা এখনো আছে। রাজবাড়িতে কোনো হেলিকপ্টার যদি অবতরণ করে সেটা ওই জায়গাটাতেই বর্তমানে, এবং আগে থেকে সেটা ওখান থেকেই নামে আর কি। তো ওই আশেপাশে যে জায়গাটাতে বেশ মানে ওই জায়গাটা শুনশান নীরবতা ছিল, ওই জায়গাগুলোতে লোক বসতিও খুব কম ছিল ওই সময়। ঠিক এই সময়ের ঘটনা, 1990 সালের ঘটনা আজকে যেটা বলবো। এই ঘটনাটি আমাদের রাজবাড়ী ভৌতিক স্ট্রিমের মেম্বাররা, ওরা এটা কালেক্ট করে আমাকে পাঠিয়েছে, বিশেষ করে সজীব সেটা পাঠিয়েছে আর কি। তো রাসেল ভাই, ওখানে একতলা বিশিষ্ট ওই হেলিপ্যাডের পাশে একটা বাড়ি ছিল। একতলা বিশিষ্ট এবং ছাদ ছিল, ছাদের উপর চিলে কোঠা সম্ভবত একটা বাড়ি ছিল আর কি। তো বাড়ির মালিক ওখানে থাকতেন না, ওটা ভাড়া দিয়ে রাখতেন আর কি। তো ওখানে একজন ভাড়া আসে, একজন সরকারি কর্মকর্তা, উনি ওখানে ওনার 2টা বাচ্চা ছিল। বাচ্চা বলতে ওনার একটি সন্তান ছিল রাসেল ভাই, উনি সেই সন্তান ছিল আবার প্রতিবন্ধী। তো প্রতিবন্ধী ছেলেটা, তার বয়স ছিল প্রায় 15 থেকে 16 বছর, এবং সে একটা অদ্ভুত রোগে আক্রান্ত ছিল। তার শরীর স্বাস্থ্য অনেক ভালো ছিল, কিন্তু আমাদের শরীরের মধ্যে যে হাড় থাকে আর কি, যেমন অনেক শক্ত হাড় থাকে, ওর শরীরে হাড়ের উপস্থিতি আবার খুব কম ছিল, এবং হাড়টা ছিল খুব চিকন, এবং তার শরীর ধরলে শুধু মাংসের উপস্থিতি পাওয়া যেত, যার কারণে ও আসলে এভাবে হাঁটাহাঁটিও করতে পারতো না, কথাও বলতে পারতো না, ও শুধু শুয়েই থাকতো। তো ওকে ওই বাড়ির ছাদের যে চিলে কোঠা ওখানে রাখা হয়েছিল।
তার বাবা মা ওখানেই তাকে রেখেছিল, যাতে নিরিবিলি ওখানে, এবং ওর খাওয়া দাওয়া সবকিছু এভরিথিং ওখানেই হতো আর কি। আচ্ছা, ওখানে দেখাশোনা করতেন তার বাবা মা। তো রাসেল ভাই, যে এই যে একটা সময় দেখা গেল যে ওই সন্তানটা মানে কোনো কারণে বাবা মা একটু বাইরে গিয়েছে, ফিরতে একটু দেরি করেছে, কারণ তাকে নিয়ে তো কোনো অন্য জায়গায় মুভ করা যায় না। তো যার কারণে ফিরে এসে দেখে তার সন্তানটি মানে মারা গেছে, আর নেই। আচ্ছা, তো ছেলে হারানোর কারণে পরবর্তীতে উনি মানে মন খারাপ করেন এবং ওখান থেকে উনি ট্রান্সফার হয়ে চলে যান। তো রাসেল ভাই, ট্রান্সফার হয়ে চলে যাওয়ার পর ওইখানে আর একটা ভাড়াটিয়া আসে, উনি একজন সরকারি কর্মকর্তা। তো আসার পর রাসেল ভাই শুরু হলো ঘটনা। আচ্ছা, তো উনি, ওনার মাঝে মাঝে রাত্রে ডিউটি পড়তো। উনি একদিন রাতের বেলা আসছেন, এসে যখনই বাইরের গেটটা খুলে ভিতরে ঢুকবেন, হঠাৎ ওনার মনে হলো যে ছাদে কেউ একজন দাঁড়িয়ে আছে। তো উনি যখনই টর্চ মারলেন, তো তখন উনি আবার কাউকে দেখলেন। উনি চিন্তা করলেন যে হয়তো বা চোখে ভুলও উনি দেখেছেন বা ভুলও হতে পারে, এই চিন্তা করলেন আর কি। উনি বাসায় ঢুকে গেলেন। তো বাসায় ঢুকে যাওয়ার পরে উনি যখন মানে গভীর রাত হয়ে গেছে, মানে উনি ঘুমাবেন, হঠাৎ উনি ফিল করলেন যে ছাদের যেই চিলে কোঠার ঘরটা আছে, মানে মনে হলো ধরম করে কেউ যেন ওই দরজাটা খুলে ফেললো। আচ্ছা, খুলে ঘরের ভিতর ঢুকে আবার ধরম করে দরজাটা লাগিয়ে দিল। তো উনি চিন্তা করেন কি ব্যাপার, ছাদ তো তালা মারা, ছাদে তো ওঠার অন্য কোনো জায়গা নাই, হঠাৎ করে কে উঠলো উপরে। তো উনি চিন্তা করলেন যে এটা কি তার মনের ভুল কিনা, এই জন্য উনি ওনার স্ত্রীকে আর উনি ডেকে তোলেন নাই, উনি এই পর্যন্তই রাখলেন। সকালে ওনার স্ত্রীকে বললেন যে ছাদে একটু শব্দ মনে হলো। তোমার বললো না, ছাদে শব্দ হবে কোত্থেকে, আমরা আসছি মাত্র 2-3 দিন হলো, এখানে কে আসবে ছাদে, আর ছাদে ওঠার যে সিঁড়ির ওই গেটের চাবিটা তো আবার আমাদের কাছেই, কেউ ওঠে নাই, হয়তো বা তোমার মনের ভুল টুল হতে পারে। তো যাই হোক রাসেল ভাই, এটা উনি প্রথম দিনটা উনি এইভাবেই চিন্তা করলেন, মনের ভুল মনে করে চালিয়ে দিলেন। রাসেল ভাই পরের দিন যখন উনি আবার ওই রাতের বেলা ডিউটি শেষ করে বাসায় ফিরছেন, উনি দেখলেন একই ঘটনা। উনি দেখলেন ঠিক ছাদের উপরে একটু মোটা শরীরের কোন একটা লোক দাঁড়িয়ে আছে। তো উনি দেখার সাথে সাথে উনি মানে আবারও টর্চ মারলেন, দেখলেন যে না, আবার কিছু নেই। তখন উনি ভিতরে ঢুকে ওনার স্ত্রীকে বললেন, তাড়াতাড়ি চলো তো একটু ছাদে যাব, আমি কিছু একটা দেখেছি। আচ্ছা, তখন উনি আবার তাড়াতাড়ি করে ওনার স্ত্রীকে নিয়ে ছাদে চলে যান। ছাদে গিয়ে রাসেল ভাই কাউকে পাওয়া যায় না। তো উনি আবার ওনার স্ত্রীকে যখন এই ঘটনাটা বললেন, তখন ওনারা রাতের বেলা, রাসেল ভাই ওই আগের দিন তো হয়েছে, এইবার রাতের বেলা সবাই শুনতে পেয়েছে। সেটা হলো রাত 1টা কি 2টোর দিকে, ঠিক ওইভাবে ঠিক চিলে কোঠার ওই ঘরটা ধরাম করে খুলে যায়। আচ্ছা, এবং কিছুক্ষণ পর আবার ভিতর থেকে মনে হয় কেউ যেন আবার ধরাম করে লাগিয়ে দিল। এই রকম, এবং ওই রাসেল ভাই ওই রুমের মধ্যে মনে হচ্ছে কে যেন হাঁটাহাঁটি করে। আচ্ছা, এরকম রাসেল ভাই 2-3 দিন। তো উনি চিন্তা করলেন যে এই ঘটনাটা কি, কে হাঁটে, উপরে গেলে পাওয়া যায় না, দরজা খুললে পাওয়া যায় না, কিন্তু এই হাঁটাহাঁটি করেটা কি। তো উনি রাসেল ভাই মানে বেশ অ্যানালাইসিস করে, আর উনি যেহেতু একজন সরকারি কর্মকর্তা ছিলেন, বেশ সাহসী লোকও ছিলেন, উনি যখন কিছুই পাচ্ছেন না, উনি মনে করলেন যে এটা হয়তো বা আশেপাশের কোনো দুষ্টু ছেলে পেলে এসে একটু মানে করে ঝামেলা করে। তো উনি বেশ পাহারা বসালেন, চিন্তা করলেন যে কে ওঠে একটু দেখবো। কিন্তু রাসেল ভাই ঘটনা একই ঘটে, কিন্তু কাউকে ধরা যায় না। এইভাবে রাসেল ভাই চলতে থাকে। এরপরে ঘটনাটা আস্তে আস্তে আরো সিরিয়াসের দিকে যেতে থাকলো। সেটা হলো ওই উপর থেকে রাসেল ভাই রাতের বেলা ওই যে ব্যক্তি যিনি নতুন ভাড়া নিয়েছেন, ওনার নাম ধরে ডাকে উপরে, ওনার নাম ধরে ডেকে বলে উপরে আসো, উপরে আসো। তো উনি উপরে যায়, কিন্তু উপরে গিয়ে কাউকে দেখে না। তো এই যে বিষয়টা রাসেল ভাই যখন চলতে থাকলো, উনি চিন্তা করলেন যে আসলে ঘটনাটা কি, এটা আমাদের জানার দরকার। তো উনি পাশের একটা মুদিখানার দোকান ছিল, তো ওখানে গিয়ে বলেন যে আসলে এই ঘটনাটা কি ঘটে, এই রাতের বেলা উপরে উঠে এরকম ডাকাডাকি করে, এরকম আমরা শব্দ শুনি, কাহিনীটা কি। তো আসলে কোনো একটা কারণে ওই মুদিখানার ওই দোকানদার এই কথাটা বলতে রাজি হচ্ছিল না। তো উনি চিন্তা করলেন যে ওই যেহেতু রাজি হচ্ছে না, তা হয়তো বা নিশ্চয়ই এই এলাকারই কোনো দুষ্টু ছেলেপেলের কাজ। তো তা না হলে হয়তো বা ওই আমরা এখানে ভাড়া আসছি, হয়তো বা এই ছেলেপেলেদের কথা উনি করছে হয়তো ওরা। তো উনি চিন্তা করেন না, এই ঘরটা এইভাবে ফাঁকা রাখা যাবে না। তো উনার অনার্স পড়ুয়া ছেলে, রাজবাড়ী সরকারি কলেজে পড়তো, অনার্স সেকেন্ড ইয়ারে পড়তো ছেলেটা। তো বললেন যে বাবা, এই উপরের ছেলেপেলে ডিস্টার্ব করে, তুমি এক কাজ করো, নিচের তালায় রুম থেকে তুমি তোমার বই খাতা নিয়ে উপরে চলে যাও, তাহলে কি হবে, এই
উটকো ছেলে পেলে এসে আর বিরক্ত করবে না। রাইট। তখন ছেলে বলল, হ্যাঁ আসলে তো তাই, এই প্রতিদিন বিরক্ত করে, আর একতলা বিশিষ্ট, স্বাভাবিকভাবে পাইপ বেয়ে উঠতেই পারে উপরে। উনি এই চিন্তা করেছে। তো রাসেল ভাই ওনার ছেলেকে ওই ঘরে উনি থাকতে দিলেন। তো রাসেল ভাই আসলে খুবই দুঃখজনক যে ঘটনাটি ঘটে আর কি, যে ঠিক ওই দিন রাতের বেলা তার অনার্স সেকেন্ড ইয়ার ফাইনাল পরীক্ষা ছিল তার ছেলেটার। তো রাতের বেলা উনি দেখলেন যে কিছু একটা তার রুমের, ওই যে সরকারি কর্মকর্তা আর কি, তার রুমের মধ্যে ঘোরাফেরা করছে। তখন উনি বললেন কে কে, যখন বললেন উনি দেখলেন যে ওই ছায়া মূর্তিটা দরজা ভেদ করে, দরজাটা লাগিয়ে ছিল, দরজা ভেদ করে দৌড় দিয়ে বাইরে চলে গেল এবং সিঁড়ি দিয়ে যে উঠছে ধাপ ধুপ শব্দ পাওয়া যাচ্ছে। তো উনি চিন্তা করলেন যে এই দরজা ভেদ করে চলে গেল, এইটা তো স্বাভাবিক হতে পারে না। উনি এটা জিনিসটা চিন্তা করলেন। তখন উনি দ্রুত ওনার স্ত্রীকে নিয়ে আবার সিঁড়ি দিয়ে ওনার ছেলের ঘরে মানে উনি চলে গেলেন। তো যাওয়ার পর উনি যা দেখলেন যে আসলে একজন বাবা হিসাবে এই দৃশ্যটা আসলে মানে কেউ চাইবেন না সহ্য করার মতো না। তো উনি গিয়ে দেখলেন যে ওনার ওই ছেলেটা, যে তার মনে হলো, তার দেখে মনে হয়েছে ছেলেটা মাথাটা এমন ভাবে দেয়ালের সাথে আঘাত করা হয়েছে যে তার মাথার ভেতর থেকে একদম মানে ভিতরের মগজ মানে মাটিতে ছড়িয়ে পড়ে আছে এই মুহূর্তের মধ্যে। তো রাসেল ভাই এই দৃশ্য যখন উনি দেখলেন, স্বাভাবিকভাবেই দ্রুত সবাইকে ইনফর্ম করা হলো। তো এসে দেখলেন যে না, তার ছেলেটা যখন ভিতরে ছিল দরজাটা ভিতর থেকে লাগানো ছিল। তো কে এইভাবে তাকে আঘাত করে মারতে পারে? তো এই বিষয়ে রাসেল ভাই তদন্ত করে কিছুই পাওয়া যায়নি। এবং পরবর্তীতে রাসেল ভাই জানা গেল যে ওই যে ছেলেটা মারা গিয়েছিল ছাদে, ওই মারা যাওয়ার পর থেকে মাঝখানে বেশ কিছুদিন ঘর ফাঁকা ছিল, অনেকেই রাতের বেলা যাওয়ার সময় ওই ছাদে ওই ঘরে ওই ছেলেটাকে দেখতো। আচ্ছা। কিন্তু যেহেতু বাড়িওয়ালা তাকে বাসা ভাড়া দিতে হবে, এই জন্য অনেক কথা বলে না, আর পার্শ্ববর্তী প্রতিবেশীরা অনেক কথা বলে না, তাহলে বাড়িওয়ালা ক্ষিপ্ত হবে যে আমার বাসায় ভাড়া উঠবে না, এই কথা বলো কেন, এই জন্য পাশে প্রতিবেশী রাসেল ভাই কিছু বলতো না। রাসেল ভাই ওই যে বাড়িটা এখন তো বিসিক শিল্পনগরী হয়ে গেছে, অনেক কলকারখানা ওখানে হয়েছে, অনেকদিন কিন্তু ওই বাড়িটা পরিত্যক্ত অবস্থায় ছিল। আমিও দেখেছি ওই বাড়িটা অনেক দিন পরিত্যক্ত ছিল, এখন সেটা নেই। তো এখন আমাদের প্রচলিত এরকম অনেক বাড়িঘরই থাকে রাসেল ভাই, এরকম সমস্যা থাকে। তো আমরা কেউই চাইবো না এই ধরনের ঘটনা আমাদের কারোর সাথে ঘটুক। থ্যাংক ইউ রাসেল ভাই, থ্যাংক ইউ সো মাচ। তো এই ছিল আপনার ঘটনা, থ্যাংক ইউ। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পেজটাতে এখনো পর্যন্ত আপনারা অনেকে লিখছেন, এবং এই পেজে আমি দেখতে পাচ্ছি যে আমাদের যে ভূত এফএম যে পেজটা রয়েছে সেখানে রুম্মান মাহমুদ লিখেছে, তার কমেন্ট পড়া হয় না। আমাদের বিজয় দাস লিখেছেন যে আমি ভয় পেতে ভালোবাসি এবং ভূত এফএম এর কাছে তিনি সেজন্য আসেন। আমাদের সাথে আছেন শাকিরুল, এবং তিনি আমাদেরকে বলছেন যে আপনি একটা কথা শুনলে অবাক হয়ে যাবেন যে ভূত এফএম এর এমন কোন এপিসোড নেই যে আমার মিস হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদেরকে এভাবে শোনার জন্য। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সাগর আহমেদ, এছাড়াও আছেন আমাদের সঙ্গে হাসান তরফদার, আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি অ্যাঞ্জেল অন্তু, মোহাম্মদ আল আমিন হুসাইন আমাদের সঙ্গে আছেন আহসান হাবিব, অ্যাপ দিয়ে শুনছেন তিনি। অর্ণব আমাদের সঙ্গে আছেন, সকালে অফিস, তারপর তিনি মিস করছেন না সেটা জানিয়েছেন। আমাদের সঙ্গে আছেন হাসিবুল ইসলাম অনিক, স্বপ্নীল বিপ্লব আছেন, সাগর হাসদা আমাদের সঙ্গে আছেন শাহিন মোসাব্বির, এছাড়াও শিমুল শেখ আমাদের সঙ্গে আছেন, ফরিদুর ইসলাম আমাদের সঙ্গে আছেন আর জে রাইহান, এছাড়াও আমাদের সঙ্গে আছেন আরিফুল রিফাত, এবং তিনি শুনছেন অ্যাপ দিয়ে এই মুহূর্তে। বাংলাদেশ শুধু না, বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে অ্যাপ দিয়ে ভূত এফএম সরাসরি শোনা যায়, এবং সেটাই হচ্ছে। গাইবান্ধা থেকে শেখ মোহাম্মদ রাসেল আহমেদ, তিনি অ্যাপ দিয়ে শুনছেন। ফরিদুল ইসলাম বগুড়া থেকে শুনছেন। শরীফুল ইসলাম তিনি আছেন খুলনা থেকে। অনুপম মিত্র আছেন আমাদের সঙ্গে আছেন রাজকুমার রাজ, আমাদের সঙ্গে আছেন রুবেল হুসাইন, আমাদের সঙ্গে আছেন ফরিদুল ইসলাম, এছাড়াও আছেন আজহার, আছেন আমাদের সঙ্গে ইসরাত জাহান, সামিয়া তিশা আমাদের সঙ্গে আছেন অপূর্ণ সিদ্ধার্থ, এছাড়া
এছাড়াও আছেন দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে সালমান ওয়াহিদ সাল্লু, আছেন আমাদের সঙ্গে আর এম রকিবুল হাসান ইসলাম, মোহাম্মদ আরিফ শাহ আমাদের সঙ্গে আছেন, পার্থ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন সাহিল সহ আরো অনেকে। রেডিও ফুর্তি যে পেজ, রেডিও ফুর্তির পেজেও আপনারা অনেকে আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে, এবং আমাদের এখানে কমেন্ট করেছেন। ভূত এফএমের একটি পোস্ট রেডিও ফুর্তির পেজেও আছে, এবং সেখানে যারা লিখছেন তাদের নাম নিয়েও একটু পরে ফিরে আসবো। তার আগে একটা ছোট্ট বিরতি নিতে হবে আমাকে, এবং বিরতির পরে আবারও ফিরে আসবো নতুন ঘটনা নিয়ে। সেই পর্যন্ত আমার সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি এফএম অ্যান্ড ডু ফুর্তি। Exclusively on FusionBD.com. FM, the night comes alive with Gramin Force. হ্যালো রাসেল, কেমন আছেন? আমি রোশনি, রাজশাহী থেকে। আমি লাস্ট 2012 থেকে ভূত এফএম শুনছি, এবং এই জন্য আমার ফ্রেন্ডস অ্যান্ড কলিগরা মাঝে মধ্যে একটু আমাকে প্রেস করে যে ও তো ভূত এফএম শোনে। বাট আমি মনে করেছি যে না, আসলে আমাদের সারাউন্ডিংস এ এই ধরনের এন্টিটিস এর অবস্থান অবশ্যই আছে, যেটা হয়তো সবাই এক্সপিরিয়েন্স করতে পারে না, তবে যারা এক্সপিরিয়েন্স করেছে সেগুলো আসলে এতজন মিলে এভাবে কেউ মিথ্যে বলে না। নিশ্চয়ই এটার কোনো অস্তিত্ব আছে, এবং অ্যাজ এ মুসলিম আমি এটা বিশ্বাস করি যে আমাদের ধর্মীয় গ্রন্থেও কিন্তু মানুষ এবং জিনের কথা উল্লেখ রয়েছে। আর রাসেল, আপনাকে রাজশাহীর সবাই ভীষণ ভালোবাসে। আমি যতদূর জানি আপনি রাজশাহীর, এবং রাজশাহীর ছেলে এত দীর্ঘ সময় ধরে একটা সাকসেসফুল প্রোগ্রাম রান করছে, এই জন্য অনেক 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 অভিনন্দন, এবং রাজশাহীর সবার পক্ষ থেকে অনেক ভালোবাসা। উইশ ইউ ভেরি বেস্ট অফ লাক। আমরাও রেডিওতে কাজ করি, এবং রেডিওতে রাজশাহীর তারা কি করছে, কোথায় কেমন ভালো কাজ করছে, এগুলো নিয়ে কথা হয়। সেক্ষেত্রে রাসেল নামটা বারবার আছে, তখন ভালো লাগে যে আমি নিয়মিত আপনার প্রোগ্রামটা শুনি। রাসেল, আসলে রাজশাহী অনেক পুরনো একটা শহর। রাজশাহীর অলি কিন্তু কোনো না কোনো গল্প কাহিনী লুকিয়ে রাখে। আমি আমার নিজের এই বিষয়গুলোতে এক্সপিরিয়েন্স খুবই কম, হয়তো স্বপ্নে দেখা বা হ্যালুসিনেট করি, এরকম হয়তো কোনো ছোট ছোট এক্সপিরিয়েন্স রয়েছে, তবে সেগুলো হয়তো বা এভাবে বলার মতো নয়। তবে একটি কাহিনী আমি অনেক ছোটবেলায় শুনেছিলাম, সেই কাহিনীটা আমি একটু শেয়ার করতে চাচ্ছি। আমার নানু আমাকে এই কাহিনীটি বলেছিলেন। এই কাহিনীটি রাজশাহীতে একটি এলাকা রয়েছে হরিজন পল্লী, আপনি হয়তো জেগে থাকবেন। আমাদের সেন্ট্রাল চিড়িয়াখানা যেখানে, সেই অপোজিটেই একটি পল্লী রয়েছে, হরিজন পল্লী। এটি আর্লি 60s এর ঘটনা বা আরো আগের ঘটনা হতে পারে, অর্থাৎ 20 পরের এরকম একটি ঘটনা। তখন আমার নানুরা নাকি ভীষণ ছোট, সেই সময় তারা গল্পটি শুনেছিলেন, এবং এটি এটি একটি রিয়েল স্টোরি তারা বলে থাকেন। সেখানে একজন তান্ত্রিক ছিলেন, যিনি মন্ত্র সাধনা করতেন, তন্ত্র সাধনা করতেন, এবং বেশ দক্ষ একজন তান্ত্রিক ছিলেন। তো উনি প্রতি রাতে তন্ত্র সাধনা করে ভোর রাত নাগাদ তার ঘরে ফিরে আসতেন, এবং তার তন্ত্র সাধনার জায়গাটি ছিল নদীর ধারে। আপনি হয়তো জানেন যে পার্ক থেকে নদীর ধারে দূরত্ব কিন্তু খুব বেশি নয়। তিনি নদীর ধারে বসে, যেটি শ্রীরামপুর এলাকা বা ত্রিপুরা এলাকা, সেখানে বসে তিনি তন্ত্র সাধনা করতেন। সেই সময় নিশ্চয়ই এতটা ডেভেলপ ছিল না সেই এলাকাগুলো। তো একদিন রাতের কথা, সেই তন্ত্রবিদ্যা সেরে ফিরছিলেন ঘরে রাত ভোর আজানের কিছুটা আগের সময়, এবং তার হাতে কিছু মিষ্টি ছিল যেটি তিনি তন্ত্রবিদ্যায় ব্যবহার করেছিলেন। তিনি সেই কিছু খাবার এবং সেই মিষ্টি নিয়ে নিজের বাড়ির পথ ফিরছিলেন। স্বাভাবিক, সেই সময় এত রাতে জনমানবহীন একটি পথ তিনি অতিক্রম করছিলেন। এই সময়
তিনি লক্ষ্য করেন তার পিছু নিচ্ছে একটি মহিলা। তিনি যেহেতু তন্ত্রবিদ্যায় দক্ষ, তিনি বুঝতে পারেন যে এটি আসলে কোনো হিউম্যান বিং নয়। ধীরে ধীরে মহিলাটি কাছে আসে এবং তার তার পকেটে যে মানে তার হাতে যে ব্যাগ ছিল, সেই ব্যাগে মিষ্টি ছিল। এটা সেই মহিলা জানার কথা না, তবুও মহিলা সেই তান্ত্রিকের কাছে মিষ্টিটি চায় যে আমার খিদে পেয়েছে, আমাকে একটু মিষ্টি খাওয়াবেন বা মিষ্টি দেবেন, এরকম একটা আগ্রহ করে তার কাছে। তান্ত্রিক লক্ষ্য করেন যে সাদা শাড়ির আড়ালে পাটি ঢাকা রয়েছে, তবে পাটি শূন্য। এরপর তান্ত্রিক একটা যুক্তি বা নিজের মনে একটা প্ল্যান করেন যে তাকে অবশ্যই আমি আমার বাড়ির কাছে নিয়ে যাব। তিনি বলেন যে আমার বাড়ি আর বেশি দূরে নয়, তুমি আমার সঙ্গে যদি একটু বাড়ি অব্দি চলো, তাহলে আমি প্যাকেটটা খুলে তোমাকে সেই মিষ্টিটা দিতে পারি। তান্ত্রিকের মনে কি চলছিল সেই এন্টিটিটা কিন্তু বুঝতে পারিনি। মানে যে আমরা যেটি বলে থাকি কি কোনো ভূত বা যেই হোক না কেন, তিনি তা বুঝতে পারেনি। এবং আমি বাবু ভাইয়ের কাছে একবার শুনেছিলাম যে ভূত বা এরকম যারা মানে এই ক্ষমতা যারা রাখে তাদের বুদ্ধি খুব কম থাকে, তাদের ভয় দেখানোর ক্ষমতা থাকে, কিন্তু এক জিনিস বুঝে প্ল্যান করে কিছু রিপ্লাই করবে এই ক্ষমতা তাদের খুব কম থাকে। এবং এই কাহিনীটি যখন আমি রিকল করছিলাম তখন আমার বিষয়টি কিন্তু মনে পড়েছে। এনিওয়ে, তান্ত্রিকের কথায় সেই মহিলাটি তার বাড়ি পর্যন্ত চলে আসে এবং চলে আসার পর তান্ত্রিক একটি বিদ্যা জানতেন যেখানে এদের বশ করা যায়। তো তিনি সেই মহিলা কিন্তু কোনোভাবে তার ঘর অব্দি আসেনি। মহিলা তার ঘরে আসার সময় বুঝতে পারেন যে এই ঘরটি মধ্যসিদ্ধ একটি ঘর, এই ঘরে তিনি যাবেন না। তান্ত্রিক বারবার তাকে ঘরে ডাকছিলেন যে তুমি ঘরে এসো, কিন্তু সেই প্রেতাত্মাটি বারবার বলছিল যে না, আমি কোনোভাবেই তোমার ঘরে যাব না। আমি কাহিনীটি যখন বলছি রাসেল, আমার কিন্তু গুজবাম্প হচ্ছে, যদিও এটি আমার এক্সপিরিয়েন্স না, তবে অনেক ছোটবেলায় শোনা কাহিনী। এনিওয়ে, এরপরে তখন তান্ত্রিক বলেন যে ঠিক আছে, তাহলে তুমি দরজার কাছে দাঁড়াও, আমি তোমার জন্য মিষ্টিটা নিয়ে আসছি। তান্ত্রিক ঘরে যায় এবং সেখান থেকে তিনি খুব ধারালো একটা চাকু নিয়ে আসেন এবং তিনি বলেন যে এবার তুমি তোমার হাত বাড়াও, আমি তোমার হাতে মিষ্টিটি দিব। সেই প্রেতাত্মা হাতটা বাড়ায় এবং হাতটা যখন বাড়ায় সেই তান্ত্রিক হাতটা ধরে তার কনিষ্ঠ আঙ্গুলি, লিটল ফিঙ্গার আমরা যেটি বলি, সেটি কেটে ফেলে। এবং এটি কেটে ফেলার সঙ্গে সঙ্গে কোনো রক্ত পড়ে না সেখানে, এবং সেই প্রেতাত্মাটি অবিকল একটি নারীর মতো, অর্থাৎ যেই নারী হিসেবে তিনি ছিলেন একটা শেডের মতো বা ছায়ার মতো, তিনি সত্যি সত্যি একজন নারী হয়ে যান এবং পড়ে যান, মেঝেতে লুটিয়ে পড়ে যান। এবং সেই সময়ে আজান দেয় এবং এরপর থেকে যখন আজান শেষ হয়ে যায়, তান্ত্রিক আবিষ্কার করেন যে সেই প্রেতাত্মাটি একটি সম্পূর্ণ মানব নারী রূপে রূপান্তরিত হয়েছে। এটি তার একটি মন্ত্র সাধনারই ফল। এবং তিনি সেই কনিষ্ঠ আঙ্গুলিটি, লিটল ফিঙ্গারটি, তার সবচেয়ে গোপন কোনো একটি জায়গায় লুকিয়ে রেখে দেন। সকাল হতে কিছুক্ষণ পরে মহিলাটি জেগে ওঠে। জেগে ওঠার পর তাকে তান্ত্রিককে কাকুতি করতে থাকে যে আমার আঙুলটা তুমি কেটে ফেলেছ, সেটা দাও, আমি আমার সেই জগতে ফিরে যেতে চাই, মনের চোখে আমি থাকতে চাই না। কিন্তু তান্ত্রিক কোনোভাবেই সেটি দিতে রাজি হয় না। ধীরে ধীরে এই মহিলাটি এখানেই বসবাস করতে থাকে এবং সেই মহিলার টার্গেট থাকে, অর্থাৎ প্রেতাত্মা রূপী যে মহিলা হয়েছেন তার টার্গেট থাকে যে কিভাবে তিনি তার সেই কনিষ্ঠ আঙ্গুলিটি ফিরে পাবেন। এরপর তান্ত্রিক যখন মেয়েটিকে তার বাড়িতে রাখে, বিভিন্ন মহল থেকে বিভিন্ন ভাবে কথা উঠতে থাকে যে তান্ত্রিক কেন একটি মেয়েকে অবৈধভাবে তার ঘরে রেখেছে বা তার কাছে রেখেছে। সামাজিক চাপে বাধ্য হয়ে সমাজকে তিনি এই কাহিনীটি বলতে পারেন না এবং সমাজ তাদের জোরপূর্বক বিয়ে দিয়ে দেয়।
সেই প্রেতাত্মাটি তখন রক্তে মাংসে ভরা অপরূপ সুন্দরী একটি নারী। আপনি এখনো হরিজন পল্লীতে গেলে এই কাহিনীটি মুখে মুখে শুনতে পাবেন। এমন অনেকে রয়েছেন যারা এই মহিলাটিকে দেখেছেন। এরপর তান্ত্রিক সেই মহিলাটিকে নিয়ে সংসার করতে থাকেন এবং একটা সময় তান্ত্রিক মনে করেন যে মহিলাটি সবকিছু ভুলে গেছে, জগৎ ভুলে গেছে এবং সে একজন স্বাভাবিক নারী। তান্ত্রিক মহিলাটিকে পেয়ে মহিলাটি অসম্ভব ভালো একজন স্ত্রী হিসেবে পরিণত হন এবং তান্ত্রিক ধীরে ধীরে তার তন্ত্রবিদ্যা ভুলে স্বাভাবিক জীবনে ফিরে আসেন, স্বাভাবিক সংসারে ফিরে আসেন। এবং সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে, মানে অদ্ভুত হলেও এটি সত্য, তাদের 3টি সন্তান জন্ম নেয়, 3টি ছেলে। তাদের বিয়ে হয় এবং সব ছোট যে সন্তানটি, তার যখন বিয়ে হচ্ছিল, আপনি জানেন যে জেনে থাকবেন হয়তো বা যে হরিজন পল্লীতে বিয়ে হলে মানে হিন্দুদের বিয়েতে এমনি অনেক ব্যান্ড পার্টি মিউজিক এগুলো হতে থাকে এবং ওই ফোল কাসর যেগুলো বাংলা বিটসের যেই ইনস্ট্রুমেন্ট গুলো থাকে সেগুলো সেখানে বাজানো হয়। তো তার বিয়েতে এরকম যে আয়োজন চলছিল ছেলের বিয়ের দিনে এবং এইভাবে ধুলি ঢোল বাজাচ্ছিল বা এরকম একটা গানের আয়োজন হচ্ছিল। ধুলি ঢোল বাজাতে বাজাতে, অর্থাৎ তাদের বাড়িতেই কিন্তু এই আয়োজন এবং তাদের বাড়িতেই যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট গুলো ছিল সেগুলো নিয়েই কিন্তু এই মানে মিউজিক্যাল সেশন, যেটাকে আমরা মেহেদি বলি এখন বর্তমানে, সেটি হচ্ছিল। সো ঢোল বাজাতে বাজাতে একসময় একটি ঢোল ফেটে যায় এবং ফেটে যাওয়ার পরই পুরনো একটি হাড়ের টুকরো বেরিয়ে আসে সেই ঢোলের লেদার যেটা দেয়া থাকে তার মধ্য থেকে। এবং হঠাৎ করে সেই প্রেতাত্মা নারীটি, যার ছেলের বিয়ে, তার শরীর কেঁপে ওঠে যে কোথাও তার আঙ্গুলিটি তার আশপাশেই রয়েছে, এরকম একটা বিষয়। এবং খুঁজতে খুঁজতে তিনি পেয়ে যান, তার চোখের সামনে আনফর্চুনেটলি আঙ্গুলিটি চলে আসে। তিনি যতদিন ওই এলাকায় ছিলেন, যারা তাকে দেখেছিলেন সবাই দেখেছিলেন তার কোন আঙ্গুলিটি কাটা ছিল না। এই প্রেতাত্মা ভদ্র মহিলা আঙুলের হাড়টা খুঁজে পায় এত বছর পর। এটি সম্ভবত 30-32 বছর পর এই আঙ্গুলিটি তিনি খুঁজে পান এবং হাড়টি অক্ষত ছিল, মাংস ছিল না কিন্তু হাড়টি অক্ষত ছিল। এবং তিনি সেই হাড়টি তার কাটা আঙুলের কাছে ধরতে সেটি একটি সম্পূর্ণ আঙুল রূপে রূপান্তরিত হয় এবং সেই মহিলাটি, নারী সত্তা যেটি, অর্থাৎ মানব, একটা মানুষ সত্তা বা মানব অবয়ব যেটি, সেটি মানে ভ্যানিশ হয়ে আবারও সেই আগের 30-32 বছর আগের একটি প্রেতাত্মায় রূপান্তরিত হয় এবং সেই প্রেতাত্মাটি তাৎক্ষণিক হাওয়ায় মিশে যায়, যেটি অনেক দূর থেকে সেই তান্ত্রিক বুঝতে পারেন। অনেক দূরে থাকলেও সেই বিষয়টি তিনি বুঝতে পারেন। যখন তিনি প্রেতাত্মায় রূপান্তরিত হয়েছেন তখন সেই তান্ত্রিক বুঝতে পারেন, তার আগে নয়, কারণ তিনি তন্ত্র সাধনা ছেড়ে দিয়েছিলেন। বিয়ের সময়ে ভীষণভাবে ছেলের মাকে খোঁজা হয় কিন্তু পাওয়া যায় না। অনেকেই মনে করে যে হয়তো ব্যস্ততায় কোথাও আছে, কোথাও কি, এবং তার পরবর্তী থেকে সেই মহিলাকে কোনোভাবেই খুঁজে পাওয়া যায়নি। সেই তান্ত্রিক অনেকভাবে মন্ত্র সাধনা করে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন, তাদের যে যজ্ঞগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে, তবে তার সাথে কোনো ধরনের কোনো প্রকার যোগাযোগ আর হয়নি। এটি রাজশাহীর হরিজন পল্লীর খুব পপুলার একটি কাহিনী, যারা জানবেন। হরিজন পল্লীর একজন সিনিয়র ভদ্রলোক আমার নানুকে এই গল্পটি করেন এবং আমি অনেক ছোট থেকে এই গল্পটি শুনে আসছি। আসলে আমাদের আশপাশে ঘটে যাওয়া এমন অসংখ্য ঘটনা রয়েছে যেগুলো আমাদের বিশ্বাসের বাইরে, হয়তো আমরা নিজেরা এক্সপিরিয়েন্স না করলে সেটি বিশ্বাস করি না। আর আসলে এইরকম গল্প হয়তো এর আগেও ভূতের হয়েছে, এটা নতুন কোনো ঘটনা নয়, কারণ প্রতিনিয়ত এত এত ঘটনা ভূতের আমরা সার্ভ করে। সত্যি আমার অনেক ভালো লাগে। আমি প্র্যাকটিক্যালি এটা এক্সপিরিয়েন্স কখনো করবো কিনা বা করতে চাই বা চাই না, এটা বিষয়ে আমার নিজেরও একটা কনফিউশন আছে, তবে এক্সপিরিয়েন্স করলে আমার মনে হয় ভালো লাগবে। আর আমি যে ঘটনাটি পাচ্ছিলাম, এটা আমার এক
এবারে ফার্স্ট টাইম একটা ভয়েস মেসেজ। আমি জানি না যে এটি প্রচার উপযোগী কিনা বা অন্য কোনো ভাবে মেইনটেইন করে পাঠানো যেত কিনা। আচ্ছা, আমার ঘটনাটি যদি পড়ে শোনানো হয় আমার ভালো লাগবে। আর আবারও ধন্যবাদ জানাচ্ছি রাসেল, এত চমৎকার একটা প্রোগ্রাম হোস্ট করা, প্ল্যান করা, কন্টিনিউ করা। আমরা জানি একটা প্রোগ্রামের পেছনে কতটা শ্রম দিতে হয়, কতটা সময় দিতে হয়, কতটা অ্যাটেনশন দিয়ে একটা এপিসোড কমপ্লিট করতে হয়। আর আমি আর একবার থ্যাঙ্কস জানাবো যারা এখানে গল্প বলতে আসেন, স্পেশালি বাবু ভাই, আলিফ, কৌশিক নামে একজন আসতেন, আরো বেশ কজন আছেন। বাবু ভাইয়ের প্রত্যেকটা স্টোরি মানে ভীষণ ভালো লাগে। ডাক্তার আলিফের সবগুলো স্টোরি এখন অনেক ভালো লাগে। এবং ইউ আর আ ম্যাজিশিয়ান, আপনি মানে একটা ফিল গুড ফ্যাক্টর কাজ করে ফ্রাইডে। আমার কাছে ফ্রাইডে মানেই হচ্ছে ফ্রাইডে শেষে ভূত এফএম শোনা। আমি আবারও অনেক অনেক শুভকামনা জানাচ্ছি এন্টায়ার ভূত এফএম টিমকে, এন্ড অফ কোর্স রাসেল, ইউ আর অলওয়েজ অসম। অনেক অনেক শুভকামনা, ভালো থাকবেন। Booth FM. The night comes alive. Yes, the night comes alive with গ্রামীণ ফোন। শুনছেন সবসময় রেডিও 40 এইট এফএম। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএম এ। আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio.40 and www.facebook.com/bhutfm.russell। এছাড়াও আপনি আমাকে ইমেইল করতে পারেন। আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm। সিলেক্টেড যদি হয় আপনার ঘটনা, তাহলে ডেফিনেটলি আপনাকে ইনভাইট করব স্টুডিওতে। সো অবশ্যই আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার, স্পেশালি ফুল অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিতে ভুলবেন না। আর সেই সাথে যারা চান যে আপনার ঘটনা পড়ে শোনানো হোক, তারা অবশ্যই লিখবেন যে আমি চাই আমার ঘটনাটা পড়ে শোনানো হোক। স্টোরির শুরুতে সেটা বলে ফেললে ভালো। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা অডিও ক্লিপ পাঠাতে পারেন। আপনি চাইলে আপনার ঘটনাও লিখে পাঠাতে পারেন আমাকে, যেভাবে পড়ে শোনানোর জন্য সবাই ঘটনা লিখে পাঠান। খুব ভালো লাগছে, আবার ভয়ও লাগছে। লিখেছেন আরাফাত রহমান, রেডিও 40 পেজ থেকে পড়ছি। নূর নবী মজুমদার আমাদের সঙ্গে আছেন, প্রায় 2 বছর পর তিনি আসলেন, ওয়েলকাম ব্যাক। সজীব আবরার আছেন আমাদের সঙ্গে সিলেট থেকে। ইফতিয়া জাহান মনি আছেন আমাদের সঙ্গে। এছাড়াও এম কে রেজাউল আজকের পেজে যে পিকটা আমরা আপলোড করেছি সেটার প্রশংসা করেছেন। নিশাত তালুকদার আছেন আমাদের সঙ্গে। আরিফ আছেন আমাদের সঙ্গে হেমায়তপুর থেকে। নাজিম হাজারি আছেন ফেনী থেকে। আছেন আমাদের সঙ্গে জাহিদ, আমাদের সঙ্গে আছেন মেহেদি হাসান রুমন ময়মনসিং থেকে। এছাড়াও আলিফ আকবর আছেন আমাদের সঙ্গে। পারভেজ আছেন কুষ্টিয়া থেকে। সাহস শিকদার আছেন আমাদের সঙ্গে, উগান্ডা থেকে তিনি শুনছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রাজশাহী থেকে রাউফ ইসলাম, আমাদের সঙ্গে আছেন ফয়সাল চৌধুরী জয়। এছাড়াও কক্সবাজার থেকে তিনি শুনছেন। আমাদের সঙ্গে আছেন অপু রায়হান। এছাড়াও আছেন এস এ অর্পণ আমাদের সঙ্গে। এছাড়াও আছেন আমাদের সঙ্গে রূপব সাবির আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি তামিম। এছাড়াও এস এ রাজু আমাদের সঙ্গে হবিগঞ্জ থেকে ফুল ভলিউম দিয়ে অ্যাপ দিয়ে আমাদের ভূত এফএম শুনছেন আজকে। আলী হাসান আছেন আমাদের সঙ্গে আছেন ইয়াসির আরাফাত অনিক, এবং তিনি বলছেন যে কমেন্ট পড়বেন না জানি, আমাদের সঙ্গে আছেন তিনি। তা কমেন্ট পড়বেন উনি জেনেও নিয়েছেন এবং আমাদের সঙ্গে তিনি অনেক কমেন্ট করছেন, কমেন্টগুলো আপনারা পড়ে নিয়েন। তো উনি মোটামুটি শিওর ছিলেন যে আমরা কমেন্ট পড়বো না। উনি অনেক কিছু আগে থেকে বুঝে ফেলতে পারেন, সেটা তিনি লিখেছেন আর কি, দেখতে পারেন আপনারা। কাউসার আহমেদ আমাদের সঙ্গে আছেন, মিরপুর 14 থেকে আছেন। এইচ এম আব্দুল্লাহ তামিম আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন রিয়েল স্যাডমান আছেন আমাদের সঙ্গে, আর জে রয় আর জে। আর উনি আমাদের ইয়াসির আরাফাত অনেক লিখেছেন যে এভাবে ভূত এফএম কতদিন আমরা চালাবো, একটু ঠাট্টা করে লিখেছেন। তো আমি বলবো যতদিন পর্যন্ত আপনার সাথে আছেন, যতদিন পর্যন্ত আমাদের সঙ্গে যাদের দেখছেন, আপনি ছাড়াও আরো অনেকে কমেন্ট করেছেন এবং শুনছেন, ততদিন পর্যন্ত সবাই সঙ্গে আছেন, ততদিন পর্যন্ত আমরা এন্টারটেইন করে যাব ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। এবং আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন, সেই দোয়া রাখবেন। মিলন মাস্ক আমাদের সঙ্গে আছেন। রাকিবুল ইসলাম বরকত আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন ফয়সাল চৌধুরী জয়। এছাড়াও এস এ শুভ শেখ আমার সঙ্গে আছেন। আমার সঙ্গে আছেন আতিকুর রহমান আতিক। আশিক আছেন সৌদি আরব থেকে। এছাড়াও ফাহিম আছেন আমাদের সঙ্গে, আরো অনেকেই আছেন। তো এই মুহূর্তে আবারও চলে যাব আমাদের
দ্বিতীয় অতিথির কাছে আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনাটা শুনবো। আরেকবার বলতে হবে please। আরিয়ান জি আরিয়ান, এসে- শুনি আপনার ঘটনা। এসেছি মালিবাগ থেকে। জি। তো গল্পটা ভাইয়া হয়েছে, আমি শুনেছি অ্যাকচুয়ালি আমার একটা কাজিনের বন্ধুর কাছ থেকে। হুম এটা হয়েছে অ্যারাউন্ড 1.5 ইয়ার, 2 বছর আগে। হুম হুম, তো গল্পটা মানে যেখানে হয়েছে আর যার সাথে হয়েছে তারা বলেছেন না, নামটা ডিসক্লোজ করতে না, এর জন্য করছি না। কিন্তু যারা গিয়েছিলেন তার সাথে তাদের নামগুলো ডিসক্লোজ করা যাবে। আচ্ছা তো মানে লাস্ট 1.5 ইয়ার আগে এই যে যার সাথে ঘটেছে সে তার চাচার বিয়ের পরের দিনের জন্য তার 2 বন্ধু নিয়ে আর ড্রাইভার নিয়ে দেশের ফার্ম হাউসে যাচ্ছে বিয়ে অ্যাটেন্ড করার জন্য। তার মা বাবা এবং তার বোন যেতে পারলো না কারণ তাদের ফ্যামিলি রিজনের জন্য। তো বন্ধু 2জনকে নিয়ে যাচ্ছে। তো রাত অ্যারাউন্ড 12টা থেকে 1টার মধ্যে তারা ফার্ম হাউসে পৌঁছায়, অনেক হুম। টায়ার্ড, বাট স্টিল একজন বন্ধু শাফিন, তার বন্ধু মানে একটা খারাপ অভ্যাস হলো যে রাত্রে তার 1 ঘন্টা এরকম না হাঁটলে তার ঘুম আসে না, যত আচ্ছা। টায়ার্ড হোক। তো তারা হঠাৎ, ইভেন তো তারা টায়ার্ড, একটু অ্যাডভেঞ্চার সিক করার জন্য, তখন ইয়াং ছিল অনেক, অ্যাডভেঞ্চার সিক করার জন্য অ্যাড্রিনালিন রাশ বলতে গেলে বের হয়ে যায় হুম। পকেটে টর্চ, ফোন এগুলো নিয়ে। ড্রাইভার সাথে গেল। তো অ্যারাউন্ড 45 মিনিট, 1 ঘন্টা পরে তারা মানে একটা অ্যাবান্ডন পরিত্যক্ত ক্লিনিকের সামনে এসে পড়ে। আচ্ছা ইয়াং হওয়ার কারণে মর্গান অ্যাড্রিনালিন রাশ এবং কিউরিওসিটির জন্য তারা বুঝতেই পারলো যে এটা একটা হন্টেড জায়গা, কারণ আশেপাশে যা অবস্থা ছিল মানে বোঝা যাচ্ছে পরিত্যক্ত, কিন্তু আচ্ছা দরজাটা খোলা। জ্যোৎস্নার রাত ছিল, পুরো জায়গাটা আলোতে দেখা যাচ্ছে। ভিতরে যখন ওরা ঢুকলো, ড্রাইভার বলল যে মানে তার একটা হ্যাবিট ছিল স্মোক করার। তো আচ্ছা। সে ঢুকলো না, বললো যে আমি সিগারেট খেয়ে আসছি, তোমরা যাও। হুম হুম, তো ক্লিনিকটা মানে প্রায় ঘটনার থেকে 5-6 বছর আগে বানানো হয়েছিল। একটা মানে সেই এরিয়ারই একটা ক্ষমতাশীল নেতার থেকে, নামটা ডিসক্লোজ করছি না, হুম। তারা সেই জায়গাটিকে ক্লিনিকটাকেই বানিয়েছিল মানে জনতার জন্য বলতে গেলে, কারণ অনেক মানুষ কম আসতো কিন্তু জনপ্রিয় ছিল জায়গাটা, হুম। এখানে আগে অনেক মানুষ আসতো। তো যখন ঢুকলো 3 বন্ধু, 3 তলার ডিসাইড হলো যে 3 তলায় 3 জনই যাবে। আমার যে যার সাথে ঘটনাটি হয়েছে সে টপ ফ্লোর, বাকি 2জন নিচে 2 ফ্লোরে যাবে। কিন্তু সে যখন টপ ফ্লোরে গেল, তার 2জন বন্ধু এক ডাউন মানে গ্রাউন্ড ফ্লোরে 2জন মিলে দেখছে কি হচ্ছে। কিন্তু আমার যার সাথে এই ঘটনাটা হয়েছে টপ ফ্লোরে একা একা, মানে ইভেন দো জানলা ছিল কিন্তু জ্যোৎস্নার আলো আসছে না ভিতরে, পুরো পিচ ডার্ক, কিছু দেখা যাচ্ছে না। যতক্ষণ ঢুকেছে ততক্ষণ লাইট ছিল, এরপরে যখন বের হওয়ার চান্স থাকে তখন লাইট নাই, কোনো কিছু দেখতে পাচ্ছে না। কিন্তু বলে রাখি যে সে একটা ফুটবলার ছিল, অনেক ভালো, স্কুলের জন্য ফুটবল খেলতো। এই ফুটবল খেলার জন্য তার মনে নিতে একটা ইনজুরি হয়েছিল, এর জন্য ঠিক মতো দৌড়াতে পারতো না, মানে অনেক আস্তে আস্তে হাঁটতে হতো। আচ্ছা হঠাৎ করে সামনে মানে হাঁটার সময় সামনে হাঁটছে সে দেখার জন্য, হঠাৎ করে পড়ে গেল। পরে সে বুঝতে পারলো যে তার নি ক্যাপ নড়ে গেছে, জায়গায় নাই, এবং সে মানে দাঁড়াতে পারছে না। আচ্ছা কিন্তু অনেক কষ্ট করে অন্ধকারে একটা বেঞ্চ পেয়ে সে উঠে অনেক চেষ্টা করে, মানে তখন তো বুঝতে পারছে না কি করবে, পাটা ফুলে গেছে একদম পুরা নি ক্যাপের জায়গাটা। সে হাত দিয়ে চেষ্টা করতেছে জানি এটা আবার জায়গায় আনা যায়। তখনই সে যখন হয়ে গেল যে ঠিক হয়ে গেছে, বলতে গেলে ঠিক হয়ে গেছে, উঠে দাঁড়ালো, সামনে হাঁটছে, যেখানে দরজা ছিল নামার জন্য ওইখানে সে যাচ্ছে। তখনই হঠাৎ সামনে দিয়ে কি জানি কি পড়ে গেল, আল্লাহ জানে, মানে সে বুঝতে পারলো না কি, সে আচ্ছা পড়ে গেছে হঠাৎ। পরে মানে সামনে কিচ্ছুই দেখতে পাচ্ছে না, শুধু দরজাটা, আর তার মাথার সামনে দিয়েই একটা কালো বিড়াল হেঁটে যাচ্ছে চারদিক দিয়ে, এবং সে শুনতে পারতেছে একটা লোক চিৎকার করে বলতেছে যে আমার বউ আসছে, আমার ছেলে আসছে, তুই আমাকে নিতে আসছিস, আমাকে তুই চিনিস, এরকম করে বলতে থাকতেছে। তো সে তখনই বুঝে গেছে যে কোনো না কোনো সমস্যা আছে।
হুম ইভেন তো পুরো জায়গাটা একদম অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু দরজাটা, বিড়ালটা এবং ওয়ালের মধ্যে আঁচড়ের দাগ, হুম অনেক আঁচড়ের দাগ। তখন সে বুঝতে পারলো যে এখানে অবভিয়াসলি কোনো প্যারানর্মাল একটা বিষয় হচ্ছে। সামনে দেখলো একটা অ্যাপারেশন দাঁড়িয়ে আছে, গাউন পরা, একটা গাউন টাইপ পরা যাতে পেশেন্টদের পরানো হয়, হুম জায়গায় জায়গায় ছেঁড়া। এবং রাসেল ভাইয়া মানে মানে তার ফেসটা এত বীভৎস ছিল, কোরবানির সময় যখন দেখি যে গরুর মাথাটা ছিলা হয় হুম ওই রকমই ছিল চেহারাটা, শুধু মাথার মানে মাঝখানে চামড়া ছিল না কোনো? চামড়া ছিল না, আচ্ছা। সব দেখা যাচ্ছে। এবং তুমি বললে জায়গায় জায়গায় দাগ, হুম চাপাটি অথবা এরকম কোনো নাইফের দাগ, রক্ত পড়ছে। এবং বারবার জিজ্ঞেস করছে যে তুই কি আমার বউ নিয়ে আসছিস, চিনিস? তো সে আবার আবার রেগে একটু ব্রেভ হয়ে বলল যে না আমি তোকে চিনি না, তুই সর, আমাকে এরকম করিস না। তো এই কারণে মানে তার পায়ের মধ্যে এমন জোরে পাড়া লাগলো যে তার থাইয়ের মাসল বলতে গেলে ছিঁড়ে গেছে। এবং তার হাতের যে 3 আঙ্গুল, বুড়া আঙ্গুলের পাশের 2টা আঙ্গুল, এটার মধ্যেও এক ধরনের পাড়া লেগেছে, বলতে গেলে পুরো হাড্ডিগুলো গুঁড়ো হয়ে গেছে। হুম এর জন্য মনে করেন সে সামনে দেখতেছে এই লোকটা ঘুরতেছে, এরপরে মনে করেন সে সেন্সলেস হয়ে গেল। এবং মনে করেন সকালবেলা দেখলো যে অ্যাপোলোতে সে শুয়ে আছে। তাকে 7 মাসের জন্য সিঙ্গাপুরে ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হলো, কাউন্সিলিং দেওয়া হলো, থেরাপি দেওয়া হলো। কিন্তু আসার পরে সে আবার জায়গাটায় গিয়ে ব্যাকগ্রাউন্ড যে স্টোরিটা জানতে চেষ্টা করলো। এটা একটা ক্লিনিক ছিল নর্মাল মানুষদের জন্য, কিন্তু সেই নেতাটার জন্যই এটা মানে তার প্রেফারেন্সে অথবা তার রেফারেন্সে মানে এই পাগলটাকে ভর্তি করা হয়, তাকে পুরো কোয়ারেন্টাইন করে রাখা হয়, মানে বাজেভাবে ট্রিটমেন্ট করা হয়। সে মানে শেষের দিকে সে ওনার নিজেকেই হার্ম করতো ছুরি টুরি দিয়ে। শেষের দিকে সে তার বউ বাচ্চাকে না দেখে আত্মহত্যা করে। এবং সেই জায়গাটার মধ্যেই তার আত্মা এরকম ঘুরতে যেত। এবং এই ছিল ব্যাক স্টোরিটা, এই ছিল আমার ঘটনাটি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে এবং আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ, নাম ঠিকানা বলে আপনার ঘটনা শেয়ার করবেন, ফোন নাম্বার লাগবে না। চলে যাই আপনার ঘটনায়। হ্যালো রাসেল ভাই, আমি ইসা মোহাম্মদ তকিতা জোয়ার, এসেছি মিরপুর 11 থেকে। আমার ঘটনাটা আসলে আমার জাস্টিন ভাইয়ের কাছ থেকে শোনা। ওর নাম তাজিন। তো ওর যে ছেলে আছে, সে যে স্কুলে পড়ে, ওই স্কুলের এক ভাবির বোনের সাথে ঘটনাটা ঘটে আর কি। তো ওনারা বিয়ে করার পর ওনাদের একটা বেবি আছে। তো বাচ্চা সহ ওনারা কক্সবাজার বেড়াতে যাবে আর কি। আচ্ছা। তো যাওয়ার পথে ওনারা কিছুদিন চট্টগ্রামে স্টে করে। তো ওখানে একটা হোটেলে হোটেলে থাকে, রুম ভাড়া করে। তো ঘটনাটা শুরুটাই হোটেলের রুম থেকেই আর কি। আচ্ছা। তো উনি একদিন মানে হোটেলে শুয়ে আছে, হঠাৎ মাঝরাতে ওনার ঘুম ভেঙে যায়। তো ওনার থেকে মনে হয় যে ওয়েদারটা কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে, খুব ঠান্ডা বাতাস লাগতেছে। তো দেখে যে ওই ড্রেসিং টেবিলের সামনে মানে ওই রুমের একটা বাচ্চা মেয়ে বসে আছে আর কি। আচ্ছা। তো উনি এটা হঠাৎ ঘুম ভেঙে দেখে তো ভাবে যে এটা সিম্পল ব্যাপার বা কোনো কিছু মানে ওরকম আমলে নেয় না আর কি। তো এরপর উনি এটা চেপে যায়, কাউকে বলেন না। তো পরের দিন আবার ওই একই টাইমে মানে মাঝরাতে 2টা কি 2:30 ওনার হাজবেন্ড মানে হোটেলে টয়লেটে যায় আর কি। তো উনি দেখে আর কি যে ওনার হাজবেন্ড টয়লেটে ঢুকতেছে। তো উনি যখন পাশ ফিরে দেখে যে ওনার হাজবেন্ডের মতোই একজন ওই বিছনায় শুয়ে আছে আর কি। তো এটা দেখে উনি খুব ভয় পেয়ে যায়। তো ভয় পেয়ে যাওয়ার পর ওনার জ্বর আসে। তো উনি তারপরও কিছু বলে না আর কি। এরপরে উনি কক্সবাজার যায়। তো কক্সবাজার আর তেমন কিছু হয় না আসল ভাই। তারপর উনি ওনার বাড়িতে ফিরে আসেন ট্যুর শেষ করে। ওনাদের বাড়ি হচ্ছে আপনার পুরান ঢাকার চুয়াডাঙ্গায়, আচ্ছা সরি গেন্ডারিয়ায়। তো ওখানে আসার পর থেকে আসলে ওই রিচুয়ালটা আবার শুরু হয়। মানে উনি যখন মাঝরাতে ওনার ঘুম ভেঙে যায়, মনে হয় যে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে, ঠান্ডা বাতাস। তো উনি দেখে যে সেম মানে একটা বাচ্চা ওনার ড্রেসিং টেবিলেই বসে আছে, যে বাচ্চাটা উনি ওই হোটেলে দেখেছিল। তারপর উনি ভয় পায়, কিন্তু তারপর উনি কিছু বলে না। তো এরপরে কন্টিনিউয়াস এটা ঘুরতে থাকে। তো উনি যে মানে যেটা দেখে যে বাচ্চাটা আস্তে 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 ওনার সামনে আসতেছে আর কি, প্রতিনিয়ত প্রতি রাতে এটা দেখতেছে। তো একদিন দেখতেছে বাচ্চাটা ওনার বিছনার মানে কাছে বসে আছে। তো উনি এগুলা দেখার পরও মানে স্কিপ করে যায় আর কি, কাউকে বলে না, ভয় পায়, শেয়ার করে না। তো এরপরে আবারও প্রতিনিয়ত রাতে নিয়মিত বাচ্চারা দেখে। তো তখন দেখে যে একদিন বাচ্চাটা তার বুকের উপরে বসা, তার চুল ধরে টানতেছে এবং তাকে টেনে নিয়ে যাচ্ছে আর কি। তো এটা হওয়ার পরে উনি খুব চিল্লান দেয়, ব্যথা পায়,
চিল্লান দেওয়ার পর ওনার হাজবেন্ড জেগে উঠে, তখন উনি ওনার হাজবেন্ডকে সব ঘটনাটা খুলে বলে আর কি, যে এরকম এরকম আমি চিলাঙে গিয়েছিলাম, এরকম বাচ্চা দেখেছে, তো ওই বাচ্চাটাই আজকে আমার চুল ধরে টানতেছে। তো এরপরে উনি একটা হুজুর আনে, হুজুর ওনাকে একটা তাবিজ দেয়, তাবিজটা দেওয়ার পরে উনি ঠিক হয়ে যান। তো এর কিছু মাস পরে তাবিজটা ছিঁড়ে যায়। হ্যাঁ, ছিঁড়ে যাওয়ার পরে ওনার সাথে আবার একই ঘটনা শুরু হয়। বাচ্চা মেয়েটাও আসে, ওনার গায়ে হাত দেয়, খামচি দেয়, ওনাকে টেনে নিয়ে যায়। তো ওনার আব্বা আবার তাবলিগ করে আর কি। তো তাবলিগ করার খাতিরে বড় বড় বা বিদেশি বা দেশের বাইরে হুজুরের সাথে বা আলেমদের সাথে ওনার পরিচয় ছিল, তখন ওরকম একটা আলেমকে আনে আর কি। আনার পরে উনি ওই ওনার মেয়েকে ঝাড়ে দেয় এবং একটা তাবিজ দেয়। তো তাবিজটা দেওয়ার পর উনি সুস্থ হয়ে যায়, এবং ইভেন মাঝখানে উনি 6 মাস তাবিজ ছাড়াই পরিপূর্ণ সুস্থ ছিল। তো রিসেন্টলি এই ঘটনাটা ওনার সাথে আবার শুরু হয় আর কি। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা ইমেইলে যাব এখন, এবং এই ইমেইলটি পাঠিয়েছেন আমাদের একজন লিসেনার মালয়েশিয়া থেকে। আমরা সেটাই পড়ছি। রাসেল ভাই, আমার নাম আসলাম। আমি মালয়েশিয়াতে একটা অনলাইন ক্যাসিনোতে জব করি। আমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাটা 6-7 মাস আগে আমার কোম্পানিতে একটা বাংলোতে। রাসেল ভাই, ঘটনাটিতে যাওয়ার আগে আমি বাড়িটির একটু বিবরণ দেই। বাড়িটা একটা মেইন রাস্তার পাশে অবস্থিত, এবং এই বাড়ির আশেপাশে অন্য আর কোনো বাড়ি বা বাংলো নাই, যার কারণে অন্য কোনো মানুষের চোখে পড়ে খুব কম। বাড়িটাতে যেতে হলে মেইন রাস্তা থেকে আনুমানিক 400-500 গজ ভেতরের দিকে যেতে হয়, এবং বাড়িটাতে যাওয়ার জন্য যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটাও বেশ সরু, জাস্ট একটা প্রাইভেট কার যাওয়া আসা করতে পারে, এবং কোনো মানুষ যাতায়াত না কম থাকায় অনেক গাছগাছালি এবং বেশ ভুতুড়ে একটা পরিবেশ। তো রাসেল ভাই, আমার কোম্পানির নিয়ম অনুযায়ী আমাকে 1 মাস রাতে আর 1 মাস দিনে ডিউটি করতে হয়। এই বাড়িতে ওঠার 1 মাস পরেই আমার রাতের ডিউটি চেঞ্জ হয়ে দিনের ডিউটি চলে আসে। এটা একটা অনলাইন ক্যাসিনো, তাই এই ব্রাঞ্চে এক শিফটে আমাদের 2 জন করে ডিউটি করতে হয়। আমি আমার শিফটে, এবং আমার সুপারভাইজার একজন চাইনিজ। আমার সুপারভাইজার এখানকার স্থানীয় হওয়ায় আমার শিফটে আমাকে বাসায় একাই থাকতে হয়, এবং সুপারভাইজার যিনি আছেন উনি ওনার বাসায় চলে যান। ঘটনা শুরু হয় যেদিন শিফট চেঞ্জ হয় সেদিন থেকে। আমার ডিউটি শেষ হওয়ার পর সুপারভাইজার আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে সে তার বাড়িতে চলে যায়, এবং আমি বাড়ির ভেতরে গিয়ে দেখি যে আমার ডিউটি শেষ হওয়ার আমার বেসিনের ওপর রক্তের মতো কিছু পড়ে বেসিনটা লাল হয়ে আছে, কিন্তু রক্ত না। তো আমি ভাবলাম যে রাতের শিফটে এরা হয়তো কিছু ফেলে গেছে, তাই আমি কল করে আমার শিফট অপারেটরকে জিজ্ঞেস করলাম, এবং সে বলে যে সে নাকি কিছু ফেলেনি, তাই বলতেও পারবে না। এবং রাতের সুপারভাইজারকে জিজ্ঞেস করলে সে বলল যে উনি ওনার সুপারভাইজার, তাই আমি আর জিজ্ঞেস না করে সবকিছু পরিষ্কার করে রাখলাম। সরি, আমার গলার অবস্থা বেশ খারাপ। বলতে রাখা ভালো যে রাতের শিফটের সুপারভাইজার এবং অপারেটর দুজনেই চাইনিজ, এবং এই কোম্পানিতে আমি একমাত্র বাঙালি। দ্বিতীয় দিন যথারীতি আমি দিনের ডিউটি শেষ করে রাতে বাসায় ফিরলাম, এবং ফিরেই গোসল করার জন্য গেলাম। গিয়েই দেখি যে গোসলখানায় প্রচুর পরিমাণে চুল পড়ে আছে। আমি একটু বিরক্ত হয়ে শিফট অপারেটরকে কল করলাম এবং রাগ করে বললাম যে গোসলখানায় এত চুল পড়ে আছে কেন। সে একই উত্তর দিল, সে নাকি কিছু বলতে পারবে না। সুপারভাইজারকে জিজ্ঞেস করলে বলল যে আমি সুপারভাইজারকে কল করে বললাম, সেও একই উত্তর দিল, সে কিছু জানে না এবং বলতে পারবে না। তো আমি তখনও মনে কোনো প্রকার ভয় আমার আসেনি। আমি মনে মনে ভাবলাম বাড়িতে কি চোর বা অন্য কেউ এসেছিল কিনা। যাই হোক, ওই রাতে আমি সব পরিষ্কার করে গোসল সারলাম। তৃতীয় রাতে আমার সাথে যা ঘটেছে আমি তা কখনো কল্পনাও করতে পারবো না আমার সাথে এইরকম কিছু ঘটবে। আমার শিফট সুপারভাইজার আমাকে নামিয়ে যথারীতি সে চলে গেল, এবং বাড়িতে ভেতরে ঢুকেই কেমন জানি আমার একটা ভ্যাপসা আমি একটা গন্ধ পেলাম, এবং মনে হচ্ছিল এই বাড়িটা অনেক বছর যাবত বন্ধ আছে, কেউ থাকে না। আমি যত আমার রুমের দিকে যেতে থাকলাম গন্ধটা তত বেশি তীব্র হচ্ছিল। আর যখনই আমার রুমের দরজাটা খুললাম আমি জাস্ট 20 সেকেন্ডের জন্য ফ্রিজ হয়ে গিয়েছিলাম। আমি দেখলাম একটা বৃদ্ধ লোক, তার সারা গা বেয়ে রক্ত পড়ছে এবং সারা শরীর ভরা পোকা গিজগিজ করছে। আর লোকটা মালয়েশিয়ান ভাষায় আমাকে বলছিল, যেটা বাংলায় ট্রান্সলেট করলে হয় যে আমার শেষ কৃত্যটা সম্পূর্ণ করো। আমি জাস্ট বাকরুদ্ধ হয়ে এই দৃশ্য দেখার পরে আর কোনো কথা বলতে পারলাম না। পরের দিন সকালে যখন আমার হুঁশ ফিরল, আমি দেখি যে শিফট সুপারভাইজার আমাকে আমার মুখে পানি ছিটাচ্ছে আর আমাকে বলছে যে তুমি ডিউটিতে যাওনি কেন, আর
দরজার সামনে শুয়ে আছো কেন, তুমি কি অসুস্থ? পরে আমি সুপারভাইজারকে তার আর কোম্পানির বিগ বসের কাছে বললাম এই কাহিনী। পরে বস বলল যে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আসলে এই বাড়ির যে মূল মালিক ছিল সে একজন নিঃসন্তান মানুষ, তাই বৃদ্ধকালে এই বাড়িতে একাই থাকতো এবং এক পর্যায়ে তিনি এই বাড়িতে মারা যান এবং ওনার লাশ 1 মাসেরও বেশি সময় ধরে বাড়িতেই ছিল এবং পচে গিয়েছিল। পরে ওনার রিলেটিভরা খোঁজ নিয়ে দেখেন যে উনি মারা গেছেন এবং ওনার লাশের অবস্থা খুবই ভয়াবহ, তাই তারা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ নিয়ে যায়। পরে আর কিছু জানতে পারেনি। তারপর আমিও আর ওই বাসায় থাকিনি। তো এখনো আমি গন্ধটা মাঝে মধ্যে পাই, যখনই ওই গন্ধটা আমার নাকে লাগে মন চায় দেশ ছেড়ে চলেই যাই। আমার সাথে কেন এরকম হয়, এর কারণ কি, এটাই তিনি জানতে চেয়েছেন এবং এভাবে বলে তিনি ইমেইলটা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর স্টোরি এবং আশা করছি যে এই ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। একটু জানাবেন আমাদের ফেসবুকে। একটা ছোট্ট বিরতি নিয়ে তারপরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি FM and do ফুর্তি FM. The night comes alive with Grameenphone. নমস্কার রাসেলদা, কেমন আছো? আশা করি ভালোই আছো, কারণ তুমি অলওয়েজ স্পট ভালোতেই থাকো। আমি টনায় চমৎকার ওয়েস্ট বেঙ্গলের নদিয়া ডিস্ট্রিক্ট থেকে বলছি। ঘটনা শুরু করার আগে আমি বলি, প্রতিদিনকে আমরা আমার নিজের বাড়িকে নির্যন্ত্রে রাখি, আমি এবং আমার গোটা পরিবার তোমার ফ্যান তোমার এবং সাউন্ড ডিরেক্টিং টিমের মেয়ার ফ্যান। তো এত ফর্মালিটি করলাম বলে লিসেনার্সরা প্লিজ বিরক্ত হবেন না, আসলে ফর্মালিটি নয়। এই ছোট্ট প্রশংসাটুকু না করলে হয়তো নিজের কাছে অনেকটা ছোট হয়ে যেতাম। ওকে, উইদাউট এনি ফার্দার ডিলে ঘটনাতে চলে যাচ্ছে। ঘটনাটি 2015 সালের সম্ভবত অক্টোবরের একটি ঘটনা। কলেজ জীবনে আমি কলকাতা হোস্টেল থেকে বাড়ি ফিরছিলাম। আনফর্চুনেটলি ট্রেনে গন্ডগোল থাকায় ট্রেন 4.5 ঘন্টা লেট ছিল। সেই জন্য আমার বাড়ির নিকটবর্তী স্টেশনে এসে যখন আমি পৌঁছি তখন রাত প্রায় 12:30 বাজে। প্রথমত বলে রাখি, স্টেশন থেকে সাইক্লিং করে বাড়ি যেতে আমার 15 মিনিট লাগে এবং একটি নির্জন ফাঁকা মাঠের মধ্যে দিয়ে মেন রোডে উঠতে হয়। যেহেতু অত রাতে কোনোদিন একা একা বাড়ি যাইনি, তাই প্রথম থেকেই আমার একটু ভয় ভয় লাগছিল। রাতটি ছিল মেঘলা এবং যথেষ্ট শীত করছিল। যখনই মাঠে ঢুকতে যাব এমন সময় একটি দমকা হাওয়া এসে আমার গায়ে লাগলো এবং আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। কারণ আমি সামনে তাকাতেই যা দেখলাম তা আমি হয়তো জীবনের শেষ দিন পর্যন্ত ভুলবো না। আমার সামনে দাঁড়িয়ে ছিল একটা প্রকাণ্ড কালো রঙের ষাঁড়। সাধারণ ষাঁড়ের চেয়ে এটি অনেক বড়, চোখ দুটো রক্তের মতো লাল। অন্ধকারে আমি চোখ দুটো জল জল করতে দেখেছিলাম এবং ঠিক আক্রমণাত্মক ভঙ্গিতে সেটি আমার দিকে এগিয়ে আসছিল। ওই জিনিসটার পা আমি দেখতে পাইনি, বারবার মনে হচ্ছিল সেটি যেন মাটির থেকে কিছুটা উপরে ভেসে রয়েছে। আমার পালানোর মতো ক্ষমতা ছিল না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে প্রায় অনুভবই করতে পারছিলাম না, কারণ আমি বুঝতেই পারছিলাম যে আমি এক ভয়ঙ্কর অলৌকিক ষড়যন্ত্রের শিকার হতে চলেছি। তো ঘটনাক্রমে আমি পকেট থেকে একটা সিগারেট বার করি এবং ধরাই এবং চোখ বন্ধ করে থাকি, কিন্তু চোখ খুলতেই দেখি সেই দানবীয় মূর্তিটি আমার সামনে আর নেই। আমার মনে হলো আমি হাঁপ ছেড়ে বাঁচলাম এবং ঈশ্বরের প্রার্থনা করে সিগারেটটি ফেলে দিয়ে সামনে এগিয়ে যেতে লাগলাম। হঠাৎই ঝড় শুরু হলো এবং মাঠের পাশে একটি বড় লিচু গাছ ছিল। সেদিকে তাকিয়ে দেখি সম্পূর্ণ কালো রঙের একটি পা ঝুলছে এবং একটু উপরে হঠাৎ তাকাতেই দেখি লম্বা চুলওয়ালা পিচ্ছিরি রকম ভয়ঙ্কর একটি নারী মূর্তি জ্বলন্ত চোখে আমার দিকে তাকিয়ে তার চুল মাথাগুলো ঝাঁকাচ্ছে। বীভৎস রূপ নিয়ে, আমি ঠিক বলে বোঝাতে পারছি না। আর একটা শয়তানি হাঁকি আসছে, যেন শিকারকে বাগে পেয়ে তার দুর্দশায় আসছে, যেন তার সাথে খেলছে। আমার মনে হলো পৃথিবীতে হয়তো এটাই আমার শেষ দিন। আমার মায়ের মুখটা খুব মনে পড়লো, আমি জ্ঞান হারাতে যাবো। ঠিক এমন সময় পেছনে একটি পরিচিত আওয়াজ শুনলাম। পেছনে তাকাতেই দেখি আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, আমার কুকুর রোভার, আমার পেছনে আমার ব্যাগটি কামড়ে ধরে লেজ নাড়ছে। আশ্চর্যজনক ভাবে আমার যে ভয়টা লাগছিল সেটা কেটে গেল এবং আমার মধ্যে এক অদ্ভুত সাহসের সঞ্চার হলো এবং সামনে তাকিয়ে দেখি সেই বিভৎস নারী মূর্তিটি আর নেই। আমি আরো একবার ঈশ্বরের নাম স্মরণ করে রোভারের পেছন বাড়ি চলে গেলাম। ঘটনাটি এখানেই হয়তো শেষ হয়ে গেলে ভালো হতো, কিন্তু আরেকটু বাকি ছিল। সেই রাতে কাউকে কিছু বলিনি। সকালে মাকে যখন সব বলি, মা যেন খুব অবাক হলো এবং তার এক্সপ্রেশনটা একটু অন্যরকমই লাগছিল এবং দেখি মার চোখে চোখ ছলছল করছে। আমি জিজ্ঞেস করলাম, মা কি হয়েছে? মা বলল, রোভার আর নেই, গতকাল রাতেই কেউ নাকি খাবারের বিষ মিশিয়ে ওকে মেরে ফেলেছে। আমি প্রথমত শুনে খুব অবাক হলাম, কিন্তু মা বললো, রাতে তুই কষ্ট পাবি বলে তোকে বলিনি। কথা শোনার সঙ্গে সঙ্গে আমার ভেতর দিয়ে একটা ঝড় বয়ে গেল, গায়ের লোমগুলো খাড়া হয়ে গেল, চোখ থেকে এমনি 2 ফোঁটা জল গড়িয়ে পড়লো।
অবিশ্বাস্য হলেও সত্যি, সেদিন রাতের রোবট আমার সাথে মৃত্যুর পরে হয়তো 5 মিনিট ছিল। হয়তো আজও সকালটা ওর কারণেই দেখতে পাই। আমি আজও বুঝি না এটা কি শুধুই একটি দুঃস্বপ্ন ছিল, নাকি মনের ভুল, নাকি শুধুই রোবটের একটি প্রভুভক্তির দৃষ্টান্ত মাত্র। আমি সত্যি আজও বুঝতে পারিনি। তারপর থেকে যদিও লাইফে এরকম কোনো কিছু এক্সপিরিয়েন্স করিনি, তো এখানেই আমার ঘটনা শেষ করছি। ভালো থাকবেন সবাই। লং লিভ লিসনার্স, লং লিভ রাসেল ভাই, লং লিভ ভূত এফএম। Booth FM. The night comes alive with Gramin Force. ইয়েস, দ্য নাইট কামস লাইভ উইথ গ্রামীণ ফোন শুনছেন সব সময় রেডিও ফুর্তি এফএম। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। চলে যাব আমার আরো একজন অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবে। হ্যালো রাসেল ভাই, আমি নাফিল করিম সমুদ্র, এসেছি লালমাটিয়া থেকে। জি ভাইয়া, আমি আসলে আজকে খুব অসুস্থ, তারপরেও আসলে আনন্দটা, আজকে এই ঘটনাটা বলার, আনন্দটা উপভোগ করার জন্য আজকে আসা। আমি এখন মূল ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা বাংলাদেশে যে কোনো একটা জেলায় ঘটা, আমি নামটা বলছি ভাই। এটা একটি পুলিশ ট্রেনিং সেন্টারের ঘটনা। এই ঘটনার মূল ঘটনাটা শুরু হয় এই পুলিশ ট্রেনিং সেন্টারের পাশেই একজন প্রভাবশালী ব্যক্তির বাড়িটিকে ঘিরে, যেটি পুলিশ ট্রেনিং সেন্টারের উপর বেশ ভাবে মানে একটা এফেক্ট ফেলে। আমরা ঘটনায় চাই। জি ভাই, ঘটনায় চলে যাচ্ছি। ঘটনা শুরু হয় একদিন রাত্রে এখানে পুলিশদের যতজন রিক্রুট ছিল তাদের চারদিকে ছড়িয়ে দেওয়া হয় যে তোমরা রাস্তায়, মানে নানান রাস্তায় পুলিশ ট্রেনিং সেন্টারে পাহারা দিবে। তেমনই একজন রিক্রুট, খুব কম বয়সে একজন রিক্রুট পাহারা দিচ্ছিল। সে পাহারা দিতে দিতে সে সামনে দেখে যে বেশ লম্বা একজন মহিলা সাদা কাপড় পরা তার দিকে আসছে। সে এটা দেখে সে স্বাভাবিকভাবে তার হাতে রাখা টর্চটা সে পকেটে রেখে দেয়। সে তার মতন এখন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এখন যখনই মহিলাটা সামনে আসে, সে তখনই উপরের দিকে তাকিয়ে দেখতে পারে যে মহিলাটা আসলে মাথাবিহীন এবং তার ধর দিয়ে ছিটে ছিটে রক্ত পড়ছে। এই দেখার সাথে সাথে উনি যখনই টর্চটা ধরবেন, তখনই মহিলাটা তার হাত পা চেপে তাকে প্রায় ধস্তাধস্তি করে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, এমনকি সে সেন্সলেস হয়ে যায়। এছাড়াও একদিন এই ঘটনা যখন মানে প্রায় আশেপাশে সবাই ছড়িয়ে পড়ে, তখন দুইজন রিক্রুট রাত্রেবেলা বাথরুমে যাবে। তখন সে তার পাশের এক ক্লোজ ফ্রেন্ড কে বলে, যে নাকি আরেকজন রিক্রুট, যে তুই আমার সাথে আমাকে একটু নিয়ে চল, কারণ আমার বেশ ভয় করছে। সে তো ঠিক আছে, বাথরুমে যাওয়ার পরে এমনি আরেকটা রিক্রুট বাইরে দাঁড়ায় থাকে। তো যে ছেলেটা গেছে তার কোনো মানে তার ঘন্টা খানিক হয়ে গেল, তার কোনো মানে ভিতরে তার কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না, বাইরে কোনো আওয়াজ নেই, কিছু হচ্ছে না। তো যে দ্বিতীয় রিক্রুটটা, সে ভাবলো যে না, এবার দরজাটা দেখি। 2 দিন ধাক্কা দেওয়াতেই দরজাটা খুলে গেল। খুলে দেখে যে একটা লাইট জ্বালানো, সেই যে প্রথম রিক্রুটটা মাটিতে পড়া এবং শাওয়ারটা ছাড়া শাওয়ারের নিচে 2টা মাথাবিহীন লোক দাঁড়িয়ে আছে, এমনকি দুইজনেরই ধর দিয়ে ছিটে ছিটে রক্ত পড়ছে। এইটা দেখার সাথে সাথে উনিও অজ্ঞান হয়ে পড়ে যায়, দ্বিতীয় রিক্রুট। এমনকি আসলে কি বলবো ভাই, সকালবেলা দেখা যায় যে দুইজনের মধ্যে একজন আসলে মৃত্যুবরণ করেছে। এর কিছুদিন পরেই একদিন রাত্রে আরেকজন রিক্রুট এরকম প্রকৃতির ডাকে সাড়া দিতে উঠে। এমনকি তখনই সে দেখে যে মানে পুকুরে কেউ সাঁতরালে যেরকম আওয়াজ হয় সেরকম আওয়াজ হচ্ছে। তার একটু মনে কৌতূহল জাগে, সে পুকুরের সামনে যায়, গিয়ে দেখে যে সেই পুকুর পাড়ে একটা লোক, একটা মাথাবিহীন লোক, যে লোকটা সেই পানে তার ধর দিয়ে যে রক্ত ছিটে পড়ছে, সে রক্ত পুরো প্রায় বলতে গেলে পুরো পুকুরটাই লাল হয়ে গেছে। এই দেখার সাথে সাথে সেও সেন্সলেস হয়ে পড়ে। এরকম করে অনেক রিক্রুটরাই চাকরি ছেড়ে আস্তে আস্তে চলে যেতে থাকে। এরপরে রাসেল ভাইয়া, যে মূল ঘটনা, এটা জানি না আমি কতজনকে বিশ্বাস করবে না করবে, এই যে বাড়িটা, এই যে পাশে যে প্রভাবশালী ব্যক্তির বাড়িটা, এটাকেই সবাই দোষারোপ করা শুরু করে। এমনকি অনেক সময় পুলিশরা দেখতো যে তারা জানালা দিয়ে দেখতো যে এত বড় একটা বাড়ি, বিশাল একটা বাড়ি, সেটা কিছুক্ষণের মধ্যে, এক মুহূর্তে সেই বাড়িটা আপনার একদম মানে একটা ম্যাচ বক্সের সমান হয়ে যায়। একটা ম্যাচ বক্সের সমান হয়ে যায়, কিন্তু তার পরবর্তী চোখের পলকেই এটা আবার বড় হয়ে যায়। এরকম ভাইয়া রোজই হতো। এরকম এক পর্যায়ে তারা ইউজড হয়ে গেল, কিন্তু তার এক পর্যায়ে মানে অনেকেই ডিসিশন নিল যে তারা এখানে আর থাকবে না, কারণ দিন দিনে জিনিসগুলি আরো ভয়ানক হয়ে যেতে থাকলো। এইভাবে এখন আমি জানি না ভাই, এটা আমি ঘটনাটা শুনেছিলাম 2012 সালে, এখন কি অবস্থা। ঘটনাটা শেষ করার আগে একটা কথাই বলবো ভাই, একটু প্লিজ যদি অনুমতি দেন, ছোট্ট একটা কথা।
ইদানিং আমার খালার বাসায় আজকাল লোকজন মানে এটা আমি জানি না, এটা হাস্যকর, কিন্তু পুরো এলাকার লোকজন এই বাড়িটার ধারের কাছেও ঘেসছে না। আমার খালা ওই বাড়িতে থাকে, খালা খালু ধারের কাছেও ঘেসছে। তাদের মতে আমার খালার এটা ফরিদপুরে টেপাখোলে, আমার খালার বাসার পিছনে একটা বড় গাব গাছে বলে টিকটিকির মতন 14-15 বছরে একটা লম্বা ছেলে পায়ের সাথে একটা শাইনি পাঞ্জাবি পরায় গাব গাছে একদম 2-3 সেকেন্ডের মধ্যে উঠে যায়, এবং ছেলেটা দেখতে বিভৎস এবং কুৎসিত। এই কারণেই লোকজন আস্তে আস্তে ওই বাসাটা দূরে চলে যাচ্ছে। এটাই বলবো ভাই, এই ছিল আমার। অনেক ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব পরবর্তী আমাদের অতিথির কাছে, এবং তার আগে একটা বিরতি নিলে কেমন হয় নাকি? একটা বিরতি নিতে হবে, সুতরাং আমরা একটু আমাদের ফেসবুক থেকে ঘুরে আসি, এবং সেখানে দেখতে পাচ্ছি যে অনেকেই লিখছেন আমাদেরকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ফয়সাল আহমেদ, এবং তিনি বলছেন যে আমার কাছে ঘটনা আছে, বাট কিভাবে শেয়ার করব। আমি সবসময়ই বলছি এবং প্রতিদিনই বলি, তারপরেও এটা না জানার কোনো কারণে আপনি যেখানে কমেন্ট করছেন তার উপরেও সেন্ড ইমেইল বলে একটা অপশন আছে, সেখান থেকেও মেইল করতে পারেন। আপনি চাইলে সরাসরি bhutfm@radio40.fm এখানে ইমেইল করে আমাদের ঘটনা পাঠাতে পারেন। সিদ্ধার্থ দে আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও এন হাসান তামি আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। মোহাম্মদ আল আমিন হোসাইন, এবং আমাদের সঙ্গে আছেন রুমানা মিতু। এছাড়াও মেহেদি হাসান বাপ্পি আমাদের সঙ্গে আছেন, সৌদি আরব থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও সঞ্জু ভাই, প্যারিস থেকে তিনি শুনছেন লাইভ। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আসাদুল ইসলাম আসাদ আছেন আমাদের সঙ্গে, তাপব্রত বিশ্বাস, এবং তিনি আছেন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি MS মনির খান। এছাড়াও আছেন দেখতে পাচ্ছি MD রাজ হোসেন। এছাড়াও আমাদের সঙ্গে আছেন শিশির আহমেদ, লিখেছেন এক্সেলেন্ট। আমাদের সঙ্গে আছেন মীর হাফিজ উদ্দিন, এবং তিনি শুনছেন। MD শাকিল সরকার আমাদের সঙ্গে আছেন সাকিব খান। এছাড়াও সজীব আবরার আমাদের সঙ্গে আছেন ইসরাত জাহান আমাদের সঙ্গে আছেন। এছাড়াও দেখতে পাচ্ছি AH বাবলু সহ আরো অনেকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং তার কাছে তার ঘটনাটা আমরা শুনবো, এবং তারপরে ফিরে আসবো আবার আপনাদের কাছে। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউন। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আমরা একটা বিরতিতে যাব, বিরতির পরে আবার ফিরে আসছি। কিছুক্ষণের মধ্যে একটা বিরতি নিব, এবং বিরতির পরে আমরা ফিরে আসবো শেষবারের মতো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউন রেডিও ফুর্তি FM and do ফুর্তি। Bhoot FM. The night comes alive with Grameenphone. Yes, the night comes alive with Grameenphone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। যা বলছিলাম, আমাদের শেষ অতিথির কাছে যাব এবং তার ঘটনাটা শুনে আসবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাবো। আসসালামু আলাইকুম লিসেনার্স। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমার নাম মোহাম্মদ সাব্বির হোসেন, আমি মিরপুর থেকে এসেছি। সরাসরি আমি ঘটনা চলে যাচ্ছি। ঘটনা হচ্ছে 2013 সালে, যখন আমি জিএসসি পরীক্ষা দিব। তো লাস্ট পর্যায়ে জিএসসি পরীক্ষা দিব, প্রায় 1 মাস বাকি আছে। দেন হঠাৎ সকালবেলা স্কুলের জন্য রেডি হইতেছি, তখন বাসা থেকে একটা কল আসে যে চাচি মারা যায়। তো বাসায় যায়, আর চাচি মারা যাওয়ার পরে অনেক কান্নাকান্দি হইতেছে। তো পুনরায় আমি চলে গেলাম, যে বাসায় গেলাম। তো একটা কথা বলে রাখি যে আমি নর্মালি নানুর বাসা থেকে লেখাপড়া করতাম। তো যাওয়ার পরে যে নর্মালি বাসায় কান্না টানি চলতেছে, কান্না টানা করতেছে সবাই। তো দেন কান্নার পরিবেশে কি হবে, তো সবাই আসর নামাজ পড়ে সবাই কবর দেওয়া হলো। চাচি কবর দেওয়ার পরে দেন বাসায় চলে আসলাম। তো বাসায় আসার পরে আম্মু আমাকে বলতেছে যে তুই তো ভয় পাস, তুই নানুর বাসায় চলে যা। আমি বললাম না, কিসের জন্য যাবো, আমার চাচি মারা গেছে, তখন আমি থাকবো। তো দেন বললো তুই থাকবি যখন থাক। তো দেন রাতে সবকিছু করে কাকা ছিল, কাকার সাথে ফজর নামাজ পড়ে দেন কবরের দিকে, কবরে জিয়ারত করতে নর্মালি চলে গেলাম। তো রাসেল ভাই ওইখানে যাওয়ার পরে দেখলাম যেটা, যে কবর নর্মালি আপনার দেওয়া মাটি ঢাকা থাকে। সো ঢাকা থাকে, কিন্তু মাটিগুলো হঠাৎ চাইছি দেখলাম যে মাটিগুলো সরানো, এবং পাটিগুলো সরানো, বাঁশগুলো এক সাইডে রাখানো, শরীরে কোনো কাপড় নাই। সো নর্মালি কবর দেওয়ার সময় দেখা যায় যে মৃত লাশকে উত্তর দিক মুখ করে রাখা হয়। তো লাস্টটা উত্তর দিক ছিল না, এটা ঘুরিয়ে দক্ষিণ দিকে রাখা হয়েছে। তো মাথাটা কথা বলছেন, মাথাটা ঘুরিয়ে দক্ষিণ দিকে নিয়ে আসছে। দেন
যে চাচির কোমর থেকে পা পর্যন্ত সব মানে যেভাবে বিশ্রী ভাবে দেখানো, মানে মানে মাংস ছিল না, এক কথা বলতে গেলে মাংস ছিল না, সব হাড্ডি দেখা যাচ্ছিল। তো দেন মাঝখান থেকে আপনার কলিজাটা ছিঁড়ে খেয়ে ফেলছে এরকম দেখা যাইতেছে। তো সবাই এগুলা দেখা মানে কেউ দাঁড়ায় থাকতে পারতেছে না, এত ভয়ঙ্কর দৃশ্য। তো সবাই ভয় পাইলো। যে ওই সময় আমি হুজুর ছিল, হুজুর বললো যে যা হয়েছে হয়েছে, সব আবার পুনরায় কবর দেওয়া হোক। কবর দেওয়া হলো, কবর দেওয়া বাসায় আসলো, সবাই তো টেনশন যে এটা কি হইলো হঠাৎ, যে কবর দেওয়ার পরে এটা তো প্রথম দেখলাম ঘটনা, এলাকার মধ্যে সবাই হইচই লেগে গেল। তো দেন রাতে হঠাৎ ঘুমাইলো, যে হঠাৎ আমি ঘুমাই গেছে, ঘুম ভাঙানোর পরে দেখলাম যে আম্মু হঠাৎ বাইরে চলে যায়। তো দেন আমি দেখে ঘুমাই গেছি। দেন সকালবেলা ঘুমার থেকে ওঠানোর পর দেখা গেল যে চাচিকে যেখানে দোয়ান হয়েছে নর্মালি, ওইখানে আম্মু অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। তো আম্মু কান ফেরানোর পরে জিজ্ঞাসা করা হয়েছে যে কি হয়েছে। তো আম্মু নর্মাল বলতেছে যে আমাকে তো চাচির নাম ছিল মিশু, মিশু তো আমাকে ডাইকে নিয়ে গেছে, যে বলতেছে যে তুই আমার কিসের জন্য কবরে ফালাই আসছিস, চল আমার সাথে যাবি। তো ডাইকে নেওয়ার পরে যে জায়গায় লাশ ধরেছে ওইখানে যাওয়ার পরে বলতেছে যে কবরে তো অনেক কষ্ট, আমি তো একা থাকতে পারতেছি না, তুই আমার সাথে চল। তো আম্মুর সাথে নাকি অনেক জোরাজুরি করছে। দেন আম্মু ওইখানে আস্তে ছেড়ে যায়। তো দেন এই ঘটনা ঘটার পরে তো সবাই অবাক যে না বাসায় কি হইতেছে, কি আসে বিষয়। এর পরের দিন পরে কাকা নর্মালি আমাদের ওয়াশরুমে চাইতেছিল, তো তখন দেখতে পেলো যে চাচি কাকাকে ডাকতেছে যে তুমি আসো আমার সাথে, আমি একা থাকবো কিভাবে, তুমি আমার সাথে যাবা, আমি কিসের জন্য। কাকে দেখে সেন্সলেস হয়ে যায়। এই কাহিনীর পরে তারপর আমি প্রচুর ভয় পাই। তারপর আমি নানুর বাসায় চলে আসি নর্মালি। তো নানুর বাসায় আসার পরে যে আমি নর্মালি নানুর সাথে ঘুমাই। তো ওই দিন আমি একা রুমে ঘুমাইতেছিলাম। তো হঠাৎ মানে আমার ঘুম ভেঙে গেলো। ঘুম ভাঙার পরে দেখলো যে চাচি আমাকে বলতেছে যে তুই কই যাস, তুই আমার সাথে যাবি না, তুই চল আমার সাথে চল। তো দেন আমি হঠাৎ নানু দেখতে পেলো যে আমি দরজা খোলার ট্রাই করতেছি। তখন নানু আমাকে ধরার পরে আমার চেঞ্জ ফিরে আসে। এই ছিল আমার কাহিনী। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে তামহিদ মির্জা খান লিখেছেন, আমাদের সঙ্গে আছেন শাহরিয়ার নাবিল নাটোর থেকে, এছাড়াও মেহেদি হাসান মুন্না আছেন এইচএসসি এক্সাম, তারপরে ভূত এফএম শুনছেন আবিদ হাসান চৌধুরী আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি অবুজের জিকু আমাদের সঙ্গে সৌদি আরব থেকে শুনছেন তিনি, রেদওয়ানুল হাসান শাহ আমাদের সঙ্গে আছেন এবং লিখেছেন লাভ ইউ ভূত এফএম, লিটু আর